হ্যাঁ বলো। স্যার, একজন ভদ্রমহিলা আপনার সাথে মিট করতে চায়। হোয়াট কাইন্ড অফ পারপাস? স্যার সেটা পয়েন্টেড করছেন না, বাট বলছেন অনেক জরুরি। দেখো এখন আমি খুব বিরক্ত আছি, তোমাকে বলেছি এখন আমাকে লাইন দেবে না। না মানে স্যার ওনার খুবই সমস্যা মনে হচ্ছে। আমি কি আপনাকে চিনি? না, চেনার কোনো কারণ নেই। তো আমি একটা জরুরি বিষয় আপনার সাথে কথা বলতে এসেছি। তার আগে আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি। বলো। আমি সুরমা, মিরপুর বাংলা কলেজ থেকে এবার অ্যাপ্লাইড ফিজিক্সে মাস্টার্স দিলাম। আমি আপনার কথায় কোনো জরুরি কিছু পাচ্ছি না কেন বলুন তো? কারণ জরুরি কথাটা এখন পর্যন্ত বলিনি। আর 2 মিনিটের মধ্যে যদি আপনি কথাটা বলতে না পারেন, সরি, বুঝতে পারি আপনার ভূমিকা শোনার মতো সময় আমার হাতে নেই। আমি জর্জের বন্ধু। সরি, কার বন্ধু? জি জর্জ, আপনার একমাত্র শালা জর্জের বন্ধু। Get out. Get out. এই তোমরা দোয়া করো 8 ঘন্টা 20 টাকা করে পাবে। ভাইজান, এটা একটা বিবেচক কথা কইলেন। আধা ঘন্টায় আমি তো বিড়ি চা খাই আর 10 টাকা খরচ করি। আচ্ছা ঠিক আছে, সেসব হবে, তুমি আগে দোয়া করো ভাই, দোয়া করো। ও ভাইজান, কি বিষয় দোয়া করুম সেটা যদি একটু কইতেন। এইটা অবশ্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি নিয়ে ওই যে দোয়া করো মানে মানে আমার মনের আশা যেন পূর্ণ হয়। আচ্ছা, এই মনের আশা পূর্ণ হয় এরকম দোয়া করতে হইব। ও ভাইজান, আর একখান কথা, ওই মিনিট 10 পরে আমাদের জন্য একটু চা নাস্তার ব্যবস্থা করেন। তুমি আসলে একটা ফাজিল, কাজের যে কথা বলো বেশি। দোয়া করো। এই দোয়া করো। আল্লাহুম্মা আমিন। কি হলো, আপনি বসে আছেন কেন? আমি আপনাকে বললাম চলে যেতে। আমার কথাটা আপনি শোনার আগ পর্যন্ত আমাকে হাতি দিয়ে টেনেও এখান থেকে বাইরে নিয়ে যেতে পারবেন। দেখুন, আমি খুব কঠিন একটা বিপদে আছি। আমি প্রেগন্যান্ট। প্রেগনেন্ট? তুমি প্রেগনেন্ট হলে আমি কি করবো? পারে। আমার প্রেগনেন্সির কারণ জর্জ, আপনার শালা জর্জ। আসলে আমার তাতে আপনি কেন এসেছেন বুঝতে পারছি না। তারপরেও আপনার তো দাঁড়ানো ছিল আপনার দুজনে প্রাপ্তবয়স্ক এবং আমার ধারণা যে আপনার যা পরিচয় আমার কিছু করার নেই, আপনি এখন আসতে পারেন। না প্লিজ, আপনি এইভাবে বলবেন না। এই অবস্থায় আমার কোথাও যাওয়ার জায়গা নেই। আমি খুব কনজারভেটিভ একটা ফ্যামিলির মেয়ে। আমার বাবা যদি এই ঘটনা জানতে পারেন, সঙ্গে সঙ্গে সুইসাইড করবেন। আরে তাহলে আমার কি করার আছে? আমি খুবই আশ্চর্য হচ্ছি যে জর্জ জগতের একটি অত্যন্ত নিম্নমানের বেকার ছেলে, আপনি তার সাথে এরকম একটা রিলেশনে কিভাবে জড়াবেন? এখন ভুল তো একটা হয়েই গেছে। এখন জর্জ যদি আমার সাথে থেকে এই সমস্যাটা মোকাবেলা করত, তাহলে হয়তো আমি সব সমস্যা ওভারকাম করতে পারতাম, কিন্তু আমাকে সহ্যই করতে পারছে না। এখন আপনি বলুন, আমি একটা মেয়ে হয়ে একা একা কি করব? এখন আপনি যদি আমাকে হেল্প না করেন, তাহলে তো আত্মহত্যা ছাড়া আমার আর কোনো উপায় নেই।
দেখুন, আমি আপনাকে কোনো ধরনের হেল্প করতে পারবো না আর করবো না। তারপরে আপনি যখন আমাকে এসছেন হেল্প চাইতে, ঠিক আছে আপনি বলুন, আমি শুনছি। আমি কিন্তু আপনাদের বাড়িতে গিয়ে উঠতে পারতাম, আপনার বাড়ির সামনে গিয়ে অনশন করতে পারতাম, কিন্তু আমি সেরকম কোনো সিন ক্রিয়েট করতে চাইনি, কারণ তাতে আমার জীবনটা আরো বেশি জটিল হয়ে যেত। আর আমি জর্জের মতো একটা লোফারের জন্য নিজের জীবনটা তো শেষ করে দিতে পারি না। তাই আমি ভেবেছি যে কিছুদিনের জন্য আমি দূরে কোথাও চলে যাব, লোকচক্ষুর আড়ালে থাকবো, দেন আবর্ষণ করাবো। আর এই যে আমি দূরে কোথাও যাব, সেখানে মাস কয়েকের জন্য থাকবো, তার জন্য তো একটা খরচ আছে, মিনিমাম লাখখানেক টাকা তো লাগবেই। আর জর্জ তো মরে গেলেও আমাকে এই টাকাটা দেবে না, সো এই টাকাটা আপনি আমাকে দেবেন। হোয়াট? প্লিজ আপনি আমাকে 1 লাখ টাকা দিয়ে দিন। ও আচ্ছা, তাহলে 1 লাখ টাকা দিলে সমস্যার সমাধান হয়ে যাবে। জি ঠিক আছে, আপনি ফোন করে জর্জকে ব্যাপারে যাতে কথা বলতে বিষয়। অবশ্যই। ও ভাই কি কাজ? না তোমাদের বলছি না, কতক্ষণ হলো তোমাদের? 30 মিনিট তো হইছেই। ও যাক, তোমরা খুব ভালো দোয়া করেছো, মনে হচ্ছে কাজ হয়েছে। তাহলে তোমাদের প্রত্যেককে আমি 30 টাকা করে দিব। তাহলে কাজ করো, তোমরা এখানে বসে ভিক্ষা করতে থাকো, আমি টাকাটা নিয়ে আসি। ভাইজান, আপনার একখান কথা কই, দুনিয়াতে একমাত্র ভিক্ষা পেশাতেই কোনো বাকির কারবার নাই। কাজ করাইছেন, টাকাটা দিয়া যেইখানে খুশি সেইখানে চইলাম। আরে কেন বুঝতে পারছো না? আমি এই মুহূর্তে আমার কাছে টাকা নেই, আর বড় বড় মানুষ যারা, তাদের কাছে কোনো মানি ব্যাগ থাকে না, তাদের পকেটে তাই টাকাও থাকে না। তো আমি এক কাজ করি, টাকাটা নিয়ে আসি। যেহেতু তোমরা ভালো দোয়া করেছো, টাকাটা তো তোমাদের দিতেই হবে। তো তোমরা তোমাদের কাজ করতে থাকো, আমি টাকাটা যাচ্ছি এই চলে আসবো। এই যে ভাইজান, এই যে আড়াই বাড়াই বাদ দিয়া আমি করে টাকাটা দিয়া। এই বুঝি ধানায় বানায় মানে কি? ধানায় বানায় মানে কি? তেরামি করলে কানের মধ্যে কান গরম করে দিব। ও ভাইজান, এটা কি কন? আপনারা তো ভদ্রলোক কি মনে করছিলাম, হ্যাঁ? ওই ওই করে এনে ধীরে ধর, টাকা না দিয়ে এখনো যাইবে পারবো। কি ফোন ধরে না? না, ধরছে না। ধরবে না কেন? বুঝতে পারছি না, এমন তো হওয়ার কথা না। হ্যাঁ, না না কিছু না, আমি ট্রাই করছি, আবার ট্রাই করছি। হ্যাঁ মামা বলো। ইকরাম তুই কই? আমি এখন ভীষণ ব্যস্ত মামা, তাড়াতাড়ি বলো। আচ্ছা তুই একটু তাড়াতাড়ি উত্তরা পার্কে চলে আয় তো, মানে সপাতের টাকা নিয়ে আসবি সাথে করে। আমি তো পার্কের পাশের রাস্তায় আছি, কি বিপদ? আরে পরে বলছি, তুই আগে আয়। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। ওকে, টাকা নিয়ে আয়। আরে ইকরাম, যাও, এতদিন পরে তোর পাইছি। চয়ন, আরে কেমন আছিস বন্ধু? আমি ভালো নাই, শালা আমার মেমোরি কার্ডটা কি করছিস? তোর কোন মেমোরি কার্ড? আরে গান দিবি বলে যে নিয়ে গেলি, তারপর থেকে তুই উদাও, তোর মোবাইলও বন্ধ। ও হো হো হো, এই যে মনে পড়েছে বন্ধু, আসলে তোকে তো বলাই হয়নি। তোর কাছ থেকে মেমোরি কার্ড নেওয়ার পর ঠিক তার পরদিনই মোবাইলটা চুরি হয়ে যায়। আর আলটিমেটলি মোবাইল চুরি হয়ে যাওয়ার পর তোর নাম্বারটাও তার আমার কাছে নেই। তবে তোর মেমোরি কার্ডটা কিন্তু আমার বাসায় আছে, তোর লাগবে এখন? লাগলে নিতে পারিস। লাগবে না মানে?
আরে এটা আমার বড় ভাই বিদেশ থেকে পাঠাইছে, অবশ্যই লাগবে। চল এখন তোর বাসায় যাবো। হ্যাঁ চল এখন যেতে পারি, আমার অবশ্য এখন কোনো কাজ নেই, কোনো তাড়াহুড়াও নেই। চল। আচ্ছা চল চল। আমি না হয় চলেই যাই, আপনি জর্জের সাথে কথা বলে টাকাটা রেডি করে রেখেন, আমি বিকালে এসে নিয়ে যাব। আর আপনার সময়ও তো নষ্ট হচ্ছে। সময় যা নষ্ট হওয়ার সেটা হয়ে গেছে, এখন তো সেটা দিয়ে চিন্তা করুন না আপনি। আর আমার মনে হয় তোমারও তো এটা ছাড়া এখন কোনো কাজ নেই, সো ইউ জাস্ট ওয়েট। মানে লাঞ্চেরও তো একটা ব্যাপার আছে। লাঞ্চ সময় মতো চলে আসবে এখানে, কিন্তু তুমি এক কাজ করো, ততক্ষণ তুমি জর্জকে আরেকবার ফোন করো, সে আসবে কি না সেটা তো জানার বেশি দরকার, তারপরে না হয় অন্য ব্যবস্থা। আমি তো আপনাকে বললামই, জর্জ আমাকে কোনো রকমেরই হেল্প করছে না। আমি বরং যাই, আপনি মানে আপনার সাথে তো দেখা হবেই, তখন আর কথা বলে রেখেন। তুমি এখন কোথাও যাবে না, লাঞ্চ আসছে, লাঞ্চ খান, জাস্ট সিট ডাউন। আমি না হয় আরেকবার ফোনে ট্রাই করি। এই যে ফোন বাজছে, কিভাবে সব কি হয়? উল্টালাম। হ্যালো হ্যালো, আপনি কিটা বলতেছেন? সরি, কি বলছেন আপনি? জর্জ কোথায়? আরে আমি কিটা করছি সেটা তো বড় কথা নয়, আপনি কিটা সেটা কন। শোনেন, আপনারে বলতেছি, যদি এই মানুষটা আপনার কেউ হয়, তাহলে পারে তাড়াতাড়ি 2000 টাকা নিয়ে তোরা পাকে চলে আসে, না হলে কিন্তু এই লোকটার খুব বিপদ, বুঝতে পারছেন? আজকে তুমি আমার ঘুরে আসতে পারো, ওকে একটু পাশে যেতে হবে। ও হ্যাঁ তুমি, হ্যাঁ খুব ভালো হয়েছে তোমার সাথে দেখা হয়ে। একটা মজার ঘটনা ঘটে গেছে ভাইয়া। তাই নাকি? কি মজার খবর বলতো? আজকে তো আমার রেজাল্ট দিয়েছি, আমি তো ঝেড়ে দিয়েছি। তাই? শাবাশ, দানে দানে 3 দান হলো তাহলে। গিভ মি হাই ফাইভ। চল ভিতরে যে সেলিব্রেট করি। চলো দাঁড়া, বন্ধু তোর সাথে দেখা হয়ে ভালো লাগলো, অনেকদিন পর কথা হলো অনেক। ঠিক আছে তাহলে তুই যা, টাটা। হ্যাঁ অবশ্য তুই চাইলে ভেতরে এসে এক কাপ চা খেয়ে যেতে পারিস, আমাদের সাথে একটু সেলিব্রেশন অংশগ্রহণ কর। আসেন না? তুই সেলিব্রেট করবি কর, তাহলে আমি তোর সাথে এত দূর কেন আসলাম? আরে কি আশ্চর্য, তুই কেন এসছিস সেটা আমি কি করে জানবো? তুই জানিস না? ও আচ্ছা আচ্ছা, তোর সাথে মনে হয় আমার কোনো একটা কাজ ছিল, তাই না? দেখ আমি তো একদম ভুলে গেছি। আচ্ছা শোন, তুই তো জানিস আমার এপিলিস আছে, তাই না রে? হ্যাঁ। আমি তো সবসময় সবকিছু মনে রাখতে পারি না, মাঝে মাঝে ভুলে যাই। তা তুই আবার কিছু মনে করিস না। তা বন্ধু তোর সাথে যেন আমার কি কাজ ছিল? মেজাজটা কেমন লাগে? আরে আমার মেমোরি কার্ড ফেরত দেওয়ার কথা ছিল তোর, আর সেই জন্যই তো আমি তোর সাথে তোর বাড়ি পর্যন্ত আসলাম। ও তাই তো তাই তো, এই দেখ আমি একদম ভুলে বসেছিলাম। আচ্ছা ঠিক আছে চল তাহলে দিয়ে দিই। আচ্ছা সত্যি মেমোরি কার্ড পাস তো তুই আমার কাছে একটা? আরে বেটা, আমার বংশ সম্পর্কে তোর কোনো ধারণা আছে? আমরা তো ইন্ডিয়ার মুর্শিদাবাদ থেকে এদেশে আসছি, সেটা জানিস তো? আমরা নবাব সিরাজউদ্দৌলার ডাইরেক্ট বংশধর। খুব কঠিন বংশ তো আপনার। চলুন ভিতরে চলুন। চল চল আয় আয়। জর্জ, এই মেয়েটা এতক্ষণ আমাকে যা বলেছে তার সঙ্গে তুললাম। ইয়ে মানে দুলা ভাই, আসলে মানে হয়েছে কি, মানে ইয়ে মানে মানে ইয়ে কি মানে করছিল? এর মানে এই মেয়েটা যা বলছে তা সত্যি? মানে হ্যাঁ সত্যি, মানে আবার আবার মিথ্যা হবে। আমি আপনাকে বুঝিয়ে বলি, বিশেষ করে পুরো বিষয়টার মধ্যে একটা সত্য এবং মিথ্যার একটা ইয়ে আছে, মানে মিশ্রণ আছে। তোমার কথার মাথা মুন্ডা আমি কিছুই বুঝতে পারলাম না, পরিষ্কার করে বলো।
না মানে ও আসলে বলতে চাচ্ছে যে আমি যেটা বলেছি সেটাই সত্যি। এখন ওকে যদি আবার কিছু বলতে বলা হয় তাহলে সেটা মিথ্যে বলতে হবে, তাই না? এটাই তো। জি জি জি, এটাই বলতে চাইছি। তাহলে কাজটা তুমি কেন করছো জর্জ? না মানে হয়ে গেছে আর কি। ওকে, ধরে নিলাম হয়ে গেছে। হয়েই যখন গেছে তাহলে তুমি ওকে হেল্প করো, তুমি পালিয়ে বেড়াচ্ছ। কথা বলো জর্জ। ও আমাকে বিয়ে করতে বলেছে, কিন্তু আমি তো বেকার, মানে আপনার ঘরে বসে এই অবস্থায় আমি কি করে বিয়ে করি বলুন? কি বলো তুমি? যে আপনি বলুন, মানে একজন কবি, মানে জীবনানন্দ দাশের শিষ্যের বিয়ে করা মানায়? কবি জীবনানন্দ একজন খুব সাংসারিক মানুষ ছিলেন। ওকে, যা বোঝার আমি বুঝে গেছি। তাই সাহেব, আপনি একটা কাজ করেন, আপনি একটা কাজীকে খবর দিন আমার বাড়িতে যেন আসে। ওকে স্যার। আমার ভাই এমন একটা কাজ করতে পারে যা আমি স্বপ্নেও ভাবি না। আমার ভাই এমন একটা কাজ করতে পারে আমি স্বপ্নেও ভাবি না। ওরে আল্লাহ, কারেকশন করে কি হবে রে? ওই স্বপ্নে হলো তো আমার ভাই এমন একটা কাজ করলো। আল্লাহ, আরে মা, তুমি মামাকে এতদিনও চিনতে পারোনি? আমি নিশ্চিত এই ঘটনাটার পিছনে অন্য কোনো ঘটনা আছে। হ্যাঁ, আরে কি বলে রে, কোনো ঘটনা নেই, এতে কোনো ঘটনা নেই। আসলে আমি আমার ভাইকে চিনতে পারিনি, যে আমার ভাই এখন বুঝতে পারছি তো ওর দ্বারা সব কাজ করা সম্ভব। আম্মু আম্মু আম্মু, তুমি শুধু শুধু ভাবছো, মানে আমার মামা অন্তত এই কাজটি করতে পারে না। তিনি একজন কবি মানুষ, রাইট? তার পক্ষে আমি কিন্তু ভাইয়ের পক্ষে। হ্যাঁ, অন্য কোনো ঝামেলা আছে নিশ্চয়ই। আই চুপ চুপ, মামার চালা হয়েছিস। আমি জানি তো তোরা নিজেরাও এই ধরনের কোনো অঘটন ঘটাবি কোনো একদিন। আম্মু আম্মু, একটা কথা বলতে পারছি? না, ওই শয়তানদের পক্ষে আমি কোনো কথা শুনতে চাই না, কোনো কথা না। আম্মু, আমি আমার নিজের কথা। আম্মু বলে ফেল, বলে ফেল। আম্মু, ফেল না, ফেল। ওই একই, বলে ফেল। কি অঘটন ঘটিয়েছিস, বলে ফেল। আসলে মা হয়েছে কি, ইমরান, মানে আমাদের ইমরান। মা, ইমরান না এবারও ফেল করেছে। ও তাই? এর নতুন কি? তোরা প্রত্যেকে 3 বারে পাস করবি সেটা তো আমি জানি। যা যা, এই কোর্ট থেকে বের হ, যা। মা, কাইন্ডলি একটু কারেকশন কর না, ঘর। ওই একই হলো, ঘর থেকে বের হ, যা। ওরে ভাই রে, তুই কি কাজ করলি? অসম্ভব, আমার পক্ষে ওকে কোনোভাবেই বিয়ে করা সম্ভব না। কেন সম্ভব নয়? কেন? এই সমাধান তো সবচেয়ে তোমার জন্য পছন্দ হবে। তুমি তো এতক্ষণ কমপ্লেন করছিলে যে জজ তোমার কেয়ার নিচ্ছে না, সে যাতে তোমার কেয়ার নেয় সেই ব্যবস্থায় তো আমি করছিলাম। তাহলে তো এটা তো তোমার সবচেয়ে পছন্দ হওয়ার কথা। আরে এটা সম্ভব না। কেন সম্ভব না সেটাকে আমাকে একটু বুঝিয়ে বলবে? জর্জ, চুপ করে আছো কেন? বলো কি কারণে সম্ভব না? হ্যাঁ, আসলে দুলাভাই হয়েছে কি, মানে কি হয়েছে না, কিছুই হয়নি। আরে কি আশ্চর্য, সত্যি কথাটা স্পষ্ট করে বলো না। বললাম তো। কি বললে? কিছুই তো বললে না। বললাম তো কিছুই হয়নি। আমি তো কিছু বুঝতে পারছি না। আরে কিছু হয়নি মানে কি? মানে কিছুই হয়নি, মানে আমি প্রেগনেন্ট নাই। আর সরি, আমি প্রেগনেন্ট না। জর্জ? জি জি, হ্যাঁ, মানে ও তো প্রেগনেন্ট, মানে আমাকে তো তাই বলেছে। আশ্চর্য, সত্যি কথাটা এখন স্পষ্ট করে বলে দাও না। তুমি আমি যে প্ল্যান করে এখানে দুলাভাইয়ের কাছ থেকে টাকা নেওয়ার জন্য এসেছি। তাহলে এতক্ষণ ধরে তোমরা দুজন আমার সাথে যা করছিলে দ্যাট ওয়াজ সিম্পলি ওকে। তাহলে একটা কাজ করো, এই দুটোকে নিয়ে একটা ঘরের মধ্যে বন্ধ করে রেখে দাও আর বাইরে পাহারা বসো। আর
এর বাবার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন, আমাদের দেখা করতে মানে কি আমি বললাম না বিয়ে করে করবো না। That I will see. Go. আচ্ছা না প্লিজ রাজি হবে না আমার সাথে গেম। আরে আমি কি শার্লক হোমস থেকে কম নাকি? দেখবে কিভাবে রাজি না হও। রাজি হবে না মানে? অবশ্যই রাজি হবে। রাজি না হলে ওরে কেটে আমি বুড়িগঙ্গার পানিতে ভাসাই দেবো। বিশিষ্ট শিল্পপতি সালমান সাহেবের শালার সঙ্গে বিয়ে, এটা আমি চিন্তা করতে পারি? বোঝাও তোমার মেয়েরে, বোঝাও, আজকেই বোঝাও। হ্যাঁ, আপনি এত ব্যস্ত হবেন না। শোনেন, সারা জীবন এই মেয়েটারে নিয়ে আমি কোনোদিন ব্যস্ত হইনি, আজকে অবশ্যই ব্যস্ত হচ্ছে। চলে চলে, আপনি যাকে ভালো জিনিস বলবেন সে আমাদের মানে মোটেই ভালো ছেলে না। ওটা একটা ঠকে যাওয়ার ছেলে, কোনো কাজ কাম করে না, ও বাড়িতে বসে শুয়ে বসে ঘুরবে। আর ওই একটা ছবি ছবি ভাব থাকবে মনের মধ্যে, ওই জল ভরে পাতা নড়া টাইপের একটা লাইন কমতে আছে। এটা একটু চিন্তা করার দরকার আছে, যেমন এরকম একটা ছেলের সাথে আপনার মেয়ে বিয়ে দিবেন কিনা সেরকম। জানাব, আপনার কথা শুনে আমি খুবই খুশি। ভদ্রলোক ছাড়া এরকম কথা কেউ বলে, নিজের দুর্বলতার কথা? আমার মেয়েটা আসলে অনেক লাকি। আর ওই কবি বলছেন, যুবক বয়সে সবাই একটু কবি কবি ভাব থাকে। আমি নিজে দেখুন না, এই মহিলার জন্য সারা রাত কবিতা লিখেছিলাম যুবক বয়সে, কত টাকা উড়াইছি। তা আপনি চিন্তা করবেন না, আপনি মেয়েরে কবুল বানানোর দায়িত্ব আমার। না না, মানে সেটা করতে চাই বলেই তো আপনাদের ডেকে নিয়ে এসেছি। তবে একটা কথা আমি আপনাদের বলি, যে মানে ওই নষ্ট হয়ে যাওয়ার ছেলেটার কাঁধে আমি জলটা দিতে চাইছি বলে বিয়েটা করাতে চাচ্ছি। বিয়ের পর যতটুকু সম্ভব আমি সাহায্য করবো। তবে সে যদি কখনো কোনো সময় তাদের জলটা ফেলে দিয়ে পালাতে চায়, তখন কিন্তু আমাকে দিতে পারবো না। বংশ বলে একটা কথা আছে, বুঝলেন? ভালো বংশের ছেলেরা খারাপ হলে কতটা হতে পারে সে আমার জানা আছে। আপনি চিন্তা করবেন না, আপনি বিয়ে দেন। দেখলে তো কত কষ্ট করে রাজি করানো। তোমার মেয়েটা এখন বোঝাও, এরকম একটা বংশ, এরকম একটা শিল্পপতি শালা, তারকে কত কষ্ট করে আমার বোঝাতে হয়েছে। তোমার মেয়েটা তুমি বোঝাও, আমি কোনো কথা বলবো না তার সঙ্গে, সেজন্য বিয়েতে রাজি হয়। ঠিক আছে, আমি তোরে বুঝাবো, তুমি চিন্তা করো না। সবসময় তো আমিই বুঝাই আসছি, তুমি একটু বুঝাই না, আমি কোনো কথা বলবো না। তোমার মেয়ে আমার সারা জীবন অনেক জ্বালাইছে, কি কি করেছে সে তো তোমার জানো। আমি অনেক কষ্টে তারা রাজি করেছি। এই বিয়ে যদি ভেঙে যায় তাহলে কিন্তু তার একদিন কি আমার একদিন, তুমি বোঝাও তার, সেই জন্য বিয়েতে রাজি হয়। জীবনটাকে না এত জটিল করে রাখার কিছু নেই, মানে বাই ফোর্স কোনো ডিসিশন নেওয়ারও দরকার নেই। মন যা চাইবে সেটাই করবে। এর মানে মামা তুমি এখন বিয়ে করতে চাচ্ছ, তাই তো? আচ্ছা, এটা কি করে সম্ভব আমি বুঝতে পারলাম না। যে মানুষটা সারা জীবন বিয়ে করব না বলে গলা ফাটিয়ে গেল, বিয়ে একটা সামাজিক অসুস্থ চিন্তা বলে সমালোচনা করে গেল, সেই মানুষটা বিয়ে করবে? আচ্ছা মামা, তুমি না জীবনানন্দ দাশের ভাব শিষ্য, এটা তো তার একটা অপমান। বিষয়টা হচ্ছে কি, চিন্তা করে দেখ যে জীবনানন্দ দাশ উনি কিন্তু ভীষণ সাংসারিক লোক ছিলেন না। তবুও মামা মানে না না না, এটা তো আসলে আমার ইচ্ছে কিছু ঘটছে না। তোদের বুঝতে হবে যে তোদের বাবা একটা ইঁদুর ধরার কল পেতেছিল, আমি তো সিম্পলি জাস্ট কট খেয়ে। হ্যাঁ ঠিক আছে, আমি মানলাম তুমি কট খেয়েছো, আমি মানলাম ভাইয়া, শোনো, আমি মানলাম সে কট খেয়েছে, কিন্তু তোমার ভাব চক্কর দেখে তো মনে হচ্ছে না সেই ইঁদুরের কল থেকে তুমি বেরোতে চাচ্ছ। হ্যাঁ, একটু আগে আমি তোদের কি বললাম যে মানে বাই ফোর্স কোনো ডিসিশন নেওয়ার তো কোনো মানে হয় না। দেখ, আমি যাই করি না কেন, আমি জানি যে তোদের বাবার সাথে আমি পারবো না। আর এটা জানার পরেও আমি মনকে কেন প্রেশার দেবো কাজটা করার জন্যে? আর এটা করেই দেখি না, মানে যে সমস্যাটা সামনেই আসেনি এখনো, মানে সেটা সেই সমস্যাটা আমি চিন্তা করে কি হবে, তার সমাধানই বা কি করবো, তাই না? মামা, এই অল্প সময়ের মধ্যে তো দেখছি তোমার বেশ উন্নতি হয়ে গেছে। আচ্ছা, এই মেয়েটাই তো সেই মেয়েটা না মামা, যাকে তুমি কলেজ লাইফে প্রেমপত্র দিয়েছিলে? আর না 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 না, মানে হচ্ছে মানে এটা কি প্রেমপত্র বলা ঠিক হবে না, বলতে পারিস যে আবেগপত্র। অবশ্য তাতে কোনো কাজ হয়নি, তারপর থেকে আমার মধ্যে জীবনানন্দ দাস ভর করেছে। তো মামা মানে কত ইচ্ছা ছিল তোমার বিয়েতে ধুমধাম হবে, মজা হবে, কত কিছু হবে। আরে সবকিছু করবি, কে তোদের নিষেধ করেছে? তাছাড়া শুনলাম পুরো বাড়ি নাকি আলোকসজ্জা দিয়ে সাজানো হবে। হ্যাঁ, তাহলে বেশি বাড়াবাড়ি করিস না, আজকে কিন্তু তুই তৃতীয়বারের মতো ফেল করবি, মনে আছে তো?
এটা কি কথা হলো ভাইয়া? মানে একটু একটু করে একটা আনন্দ ভেতরে ঢুকতে গেল, ঠিক সেই মুহূর্তে তুমি কিসের মধ্যে কি মামা তুমি ঢুকিয়ে দিলে বলো তো? মন খারাপ করিস না। আসলে এই যে বিয়েটা করছে না, এটা হচ্ছে এক্সপেরিমেন্ট। যদি এটা সফল হয় তখন কিন্তু আমি দু ভাগ্নেকে একসাথে বিয়ে দিয়ে দিব। আর যদি আরো বেশি বেশি ভালো লাগে তখন আমাদের সবাই মিলে আরো বেশি বেশি করবো। আমার হৃদয় এক পুরুষ হরি পৃথিবীর সব হিংসা ভুলে গিয়ে চিতার চোখে ভয় চমকের কথা সব কিছু ফেলে রেখে তোমার কি চাই নাই ধরা দিতে? বাহ! আমার বুকের প্রেম ওই মৃত মৃগদের মতো যখন ধুলায় রক্তে মিশে গেছে, এই হরিণীর মতো তুমি বেঁচেছিলে নাকি জীবনের বিস্ময়ের রাতে কোন এক বসন্তের রাতে? বাহ বাহ বাহ, ভালো বলেছে মামা। আরেকটা সবকিছু তো প্ল্যান করে করছিস না? হ্যাঁ, সেই প্ল্যানে তো তুমি তো ছিল। কথা অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছি। তুই তো অস্বীকার করতে পারবি কলেজ লাইফ থেকে তুই আমাকে পছন্দ করতি না? আমি তোকে কখনোই পারতাম না, তাই সব প্ল্যান করে আজকে তুই সবকিছু প্রতিশোধ নিলি না? শোনো, আমি তখন বাচ্চা ছিলাম, সেই জন্য তোমাকে একটা দীর্ঘ 3 পৃষ্ঠার প্রেম পত্র লিখেছিলাম। কিন্তু তুমি আমাকে রিফিউজ করার পরে আমি তোমার কাছে কখনো কোনো পাত্তা চাইনি যে তুমি আমাকে পাত্তা দিবে। আর শেষ দিকে এসে তো আমার তোমাকে কোনো নেই মনে হতো না, মনে হতো পুরুষ। সেই জন্য আমি তোমার সাথে মিশেছিলাম এবং তোমার হেল্প চেয়েছি। মোটেও সেই জন্য না জর্জ, তুই খুব হিসেব নিকেশ করে আমার সাথে মিশতি, আর আমাকে পাওয়ার ইচ্ছা তোর মনে ছিল বলেই তুই আজকে এরকম নোংরা ভাবে ট্র্যাপে ফেললি। ট্র্যাপে ফেললাম না ট্র্যাপে পড়লাম সেই হিসেব পড়ে। ট্র্যাপে পড়লাম মানে কি? জাস্ট ক্লিয়ার ইয়োরসেলফ। না, কিছুই না। দেখো, আজকে রাতটা আমি তোমার সাথে ঝগড়া করে কাটাতে চাই না। আর তুমি ভালো মতো কথা বলতে পারলে বলো, আদারওয়াইজ ঘুমাও। তবে হ্যাঁ, একটা কথা, তুমি আসলে অনেক স্মার্ট। বিয়ের রাতে স্বামীকে যেভাবে তুই তোকারি করছো বাসর রাতে, তাতে শুনতে আমার ভালোই লাগছে। আমি তোর মতো একটা ছেলেকে জীবনের স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, মেনে না নিতে পারলে মেনে নিও না, এখন আপাতত ঘুমাও। জর্জ, আসলেই তুই পরতে পরতে প্রমাণ করে দিচ্ছিস যে তুই প্রতিশোধ নেওয়ার জন্য আমার সাথে এমন করেছিস। তাহলে আমি যা বলছি তুই তো ভালোভাবেই তার প্রতিবাদ করতি, আমাকে বোঝানোর চেষ্টা করতি। এখন আমার নিজের প্রতি না এমন ঘেন্না হচ্ছে যে কি করে আমি তোর নাকি কান্না শুনে তোকে হেল্প করতে গিয়ে যেভাবে ট্র্যাপে পড়ে গেলাম জানি না আমি। দেখো সুরমা, তোমাকে আমি একটা কথা বলে রাখি। আমার দুলা ভাই অনেক ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ। একসময় উনি আমাকে খুব পছন্দ করতেন, অবশ্য সঙ্গত কারণে এখন উনি আমাকে তেমন একটা পছন্দ করেন না। তারপর আমি ওনাকে যথেষ্ট শ্রদ্ধা করি এবং ভয়ও পাই। দুলা ভাইয়ের কাছ থেকে আমি ছোটবেলা থেকে বাবার স্নেহ পেয়ে বড় হয়েছি। কাজেই ওনার সাথে মিলে তোমাকে ট্র্যাপে ফেলার মতো একটা প্ল্যান যে আমরা করতে পারি না, সে তুমি একটু চিন্তা করলেই বুঝতে পারবে। আরেকটা কথা, তুমি আমার সাথে যত খারাপ ব্যবহারই করো না কেন, সেটা আমাকে জীবনকে সমৃদ্ধতরই করবে। কারণ তথাকথিত সুখের জন্য আমি কাঙাল না। অসংখ্য দুঃখের মাঝে সুখী হওয়ার অসম্ভব একটা ক্ষমতা আমার আছে। যাই, তোমাকে অনেক জ্ঞান দিয়ে ফেললাম। ও ভালো কথা, তোমার আবার কোনো প্রেম ছিল না তো? সেটা সময় হলে জানতে পারবি। কি? তুমি এখানে কেন আসছো? ফোন দিতে পারলো না? আরে বাবা, ফোনে বলা যাবে না, মজার একটা কাণ্ড ঘটেছে। ছাদে আসো, ছাদে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। আরে বললাম না কালকে আমার একটা পরীক্ষা আছে, এখন আমার ছাদে যাওয়া সম্ভব না। প্লিজ একটু আসো না। দেখো, কত 26টা ঘন্টা তোমাকে আমি দেখি না, আমার তো ওইটা সংকট দেখা দিচ্ছে। মানে আরে কি জানো, অক্সিজেন। প্লিজ একটু আসো। অক্সিজেন সংকট হলে আমি কি করব? হ্যাঁ, বাসায় যদি কোনো ইনহেলার থাকে তাহলে সেটা ব্যবহার করো, তাহলে শ্বাসকষ্ট চলে যাবে। আরে সোনা পাখি, তুমি বোঝো না,
তোমাকে 26টা ঘন্টা না দেখার জন্য এরকমটা হচ্ছে। একটু আসো, তোমাকে একটু দেখলে আমার ওই কষ্টটা চলে যাবে। ওই যে কি যেন বললে, শ্বাসকষ্ট। প্লিজ। বুঝলাম তো বাবা, আমি তো তোমার সাথেই আছি নাকি? সাথে আছো মানে? আরে তুমি তো বলো আমি সবসময় তোমার সাথে থাকি, তুমি যাই করো যেখানেই যাও আমি তোমার সাথে থাকি, তাই বললাম। হ্যাঁ সেটা তো ঠিকই আছে, কিন্তু এখন যে সমস্যাটা হচ্ছে, সোনা পাখি তোমাকে না দেখলে তো সমস্যাটা ঠিক হবে না, তুমি বোঝো না? তো তোমার মোবাইলে আমার ছবি আছে না, সেটা দেখো, তাহলে কাজ হতে পারে। না 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 প্লিজ, ছবি দেখলে এখন কাজ হবে না, আমি রক্ত মাংসের তোমাকে দেখতে চাই। টর্চ আছে বাসায়? টর্চ দিয়ে কি করবে? আরে বাবা, তুমি যদি একটা টর্চ না নিয়ে আসো তাহলে রাতের অন্ধকারে আমাকে কি করে দেখবে? আরে তুমি নিজেই নিজেকে চিনলে না, বুঝলে? আমার পরাণ পাখিটা যদি ছাদে আসে, তাহলে আশেপাশে যত অন্ধকারই থাকুক না কেন, সব অন্ধকার তোমার রূপের আলোয় দূর হয়ে যাবে। তোমার ভিতরে তো রেডিয়াম আছে, সোনা। তুমি কি করছিস না? কই না তো, না চুল পাচ্ছিলাম। তাহলে একটা কাজ করলাম, এই আমার মাথায় একটু তেল দিয়ে দিলাম, খুব মাথা ধরেছে না। আরে খুব মাথা ধরেছে, তুই একটু তেলটা গরম করে নিয়েছি, তাড়াতাড়ি লাগিয়ে দিলাম, না ঠান্ডা হয়ে যাবে। না মা, মানে হয়েছে কি, ও তোর সেই টাকাটা তো আজ তোর বাবার কাছে চেয়ে রাখবি, তুই কাল নিয়ে নি। হ্যাঁ জানিস জর্জের বিয়ে হচ্ছে। কি? হ্যাঁ রে, হঠাৎ করেই নাকি হয়ে গেল সব। দেখিস না অ্যাপার্টমেন্ট কি সুন্দর আলো দিয়ে সাজিয়েছে। কি বলছো, জর্জ মামা বিয়ে করেছে? জর্জ আবার তোর কবে থেকে মামা হলো? কেন তুমি জানো না, অ্যাপার্টমেন্টের সবাই তো তাকে মামা বলেই ডাকে। আমি অত সব জানি না। আম্মু, আমি যে একটু দেখে আসি না। দেখে আসা কি হলো, বিয়ের দেখা কি আছে? তেল দে। কি ব্যাপার মামা, তুমি কি এখানে শুতে আসছো? না মানে হচ্ছে কি, আমার তো এই দাগ টাকার উপাস তো, মামির আমার সব থেকে সময় না, সারাদিন আমি ঘটন রেখে দেখে এটা কোনো কথা হলো মামা? তুমি আরে এটাই হলো কথা। কখনো শুনেছো বাসরাতে কেউ বউকে ঘরে রেখে অন্য করে ঘুমায়? অবশ্যই ঘুমায়। পৃথিবীতে অনেক মনীষীর কথা আমি জানি যারা এইভাবে ঘুমিয়েছে। মামা তুমি এসব কি কথা বলছো? দেখ, আমাকে প্রশ্ন করার বিরক্ত করিস না। আমি প্রশ্ন করলাম কোথায়? শোনা, কাজ কর, তুইও আমার সাথে শুয়ে পড়। তুই কিন্তু ইতিহাসের সাক্ষী হয়ে থাকবি। মানে? মানে হলো তুই পরবর্তীতে সবাইকে বলতে পারবি যে তুই মামার বাসাতে, তুই মামার সাথে ঘুমিয়েছিস, মানে আলাদা আলাদা ভাবে ঘুমিয়েছিস। পৃথিবীতে অনেক বড় বড় রাতে অনেক বড় বড় মনীষীরা একা একা থেকেছে। এটা কোনো ব্যাপারই না, মানে জীবনের সব স্বাদ যদি পূর্ণ হয়ে যায় তাহলে তো জীবন আর কিছুই থাকলো না। তাই তুইও আমার সাথে শুয়ে পড়। কিন্তু মামা, আমার না একটা কাজ ছিল। আরে আজকের দিনে সব কাজ তুচ্ছ করে ফেল, আমার কথা অবাক করিস না। হ্যাঁ, অবশ্য তাও ঠিক মামা, এত রাতে আবার কিসের কাজ? আমার মনে কোনো কাজই ছিল না, তাই না মামা? শুয়ে পড়। হ্যাঁ তাই তো। কি ব্যাপার, এত লেট করলে কেন? আর চুপ, কোনো কথা বলবে না। আমি কিন্তু সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। মজার ঘটনা কি হয়েছে জানো? মামার তো আজকে বিয়ে হয়ে গেছে।
মজার না? সেই ঘটনাটা যে আমি তোমাকে খুলে বলছি, কি যে ঘেরা গলে পড়েছে মামা। জানো ঘটনা হয়েছে কি, মামা এটা প্ল্যান করে তারপর বাবার কাছে গিয়েছে। বাবার অফিসে 1,00,000 টাকা না কত কিরকম একটা প্ল্যান করে গিয়েছে। বাবা তো উল্টা ইঁদুরের কলের মতো ফাঁসি দিয়েছে, বলে যে ঠিক আছে এরকম প্রবলেম, ঠিক আছে। তারপর তো বাবা ওদের দুজনকেই বাসায় নিয়ে আসলো। বাসায় নিয়ে আসার পর মামিটা না ভালো হয়নি, বুঝেছো? মামিটা না সুন্দর আছে, কেমন যেন সুন্দর, কিন্তু তারপরও কেমন যেন ভালো হয়নি। তারপর মামি তো রাজি না। তারপর কি করলো, সবকিছু মিলে তারপর বিয়ে করিয়ে দিল। ভালো হয়েছে না? তুমি কি এত ভাবছো বলো তো? না ভেবে উপায় আছে? এত বড় একটা ঘটনা ঘটিয়ে দিলাম, এর ফল যদি খারাপ হয় তো সারা জীবন ধরে আমাকে ডাল বন্ধ করবে। আমার না জানো মেয়েটাকে বেশ ভালো লেগেছে। এবার এই মেয়েটাই ঠিক একদম জর্জকে ঠিক করে ফেলবে। হ্যাঁ আমি সেটাই ভাবছি, হয় একদম ভালো হয়ে যাবে আর না হয় আরো খারাপ হয়ে যাবে। আর সেটাই আমার ভয় যে যদি আরো খারাপ হয়ে যায় তাহলে সবাই ভাববে যে যেহেতু আমার শালা আমাকে জ্বালাচ্ছে সেই জন্য ঘাট থেকে নামাবার জন্য আমি এই কাজটা করছি। আরে দূর, মানুষের কথা কি এসে যায়? জর্জ তো আমার আপন ভাই নাকি? আমি তো জানি তুমি ওকে কতটা ভালোবাসো। হ্যাঁ সেটাই, তবে আমাদের ছেলেগুলোকে নিয়ে এবারে ভাবতে হবে। ছোট ছেলে তো 3 বারে পাস করবে। আমি বুঝতে পারি না আমার ছেলেগুলো কেন এরকম গাধা মার্কা হলো, 3 বার করে একজন পাস করে। আসলে না লেখাপড়াটা হচ্ছে ভাগ্যের ব্যাপার, কপালে লেখা থাকে। আরে না, আসলে ওরা লেখাপড়া করে করবে না, ওরা তো জানে যে বাবা মরে গেলে বাবার ব্যবসা তো রেডি হয়েই যাবে। হ্যাঁ আর শোনো, রাজার ধন বসে বসে খেলেও তো শেষ হয়ে যায় একসময়, আর এ তো আমি সামান্য একটা ব্যবসা। ধুর এসব বাদ দাও তো, এসব দিন রাত চিন্তা করতে করতে না তোমার শরীরটা একদম খারাপ হয়ে যাচ্ছে। একদম চিন্তা করবে না এইসব। আরে খারাপ না করে তো উপায় নেই, তুমি দিন দিন বুড়ি হয়ে যাচ্ছ, তা আমাকে তো বুড়ো হতে হবে নাকি? ওমা কি বলো? তুমি জানো এখনো যখন আমি সেজে গুজে রাস্তায় বের হই তখন না ওই চ্যাংরা ছেলেপেলেরা আমার দিকে বাঁকা চোখকে তাকায়। তাহলে তো এবারে আমাকে একটু নকল চুল লাগাতেই হয়। হ্যাঁ একটু কারেকশন, ওটা চোখে না চোখে। ওই হলো আর মোবাইলটা কিরে ভাই, এই সাত সকালে মুখটাকে কি যেন কুচ্চা মুরগি না ওটার মতো করে রেখেছিস কেন? ভাইয়া কাল রাত থেকে একটা বিষয় নিয়ে কোনো কুল খুঁজে পাচ্ছি না। তাই অসুবিধা নেই, ভাবতে থাক একটা পেয়ে যাবি। ওই যে ফুল কিনারা। আচ্ছা ভাইয়া, তুমি কি আমাকে একটু হেল্প করতে পারো? না রে ভাই, পারবো না রে। কারণ কি জানিস, গতকাল থেকে না আমিও একটা সমস্যা নিয়ে ভীষণ টেনশনের ভিতর আছি। আর শোনোই না, মানে ঘটনা হয়েছে কি, কাল রাতে আমি সুমির সাথে কথা বলছিলাম, অনেকক্ষণ কথা বলছিলাম, হঠাৎ করে টাস করে আমার গালে না একটা চর বসিয়ে দিল। আরে ব্যথা পেয়েছিস ভাই? না ব্যথাটা তো বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে আমাকে চর মারলো কেন। এটা তো আসলেই একটা বিরাট ভাববার বিষয় রে। তুই এক কাজ কর, ওই আরে কি যেন বলে এটাকে, 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন কর। তারপর ওরা তোকে রিপোর্ট দিলে তুই খুঁজে বের কর কারণটা কি, তোকে এইভাবে কেন চড় মারলো। তুমি ফাজলামো করছো ভাইয়া। আচ্ছা শোন, তুই আমাকে বলতো কি বিষয় নিয়ে কথা বলছিলি তুই? মামার বিষয় নিয়ে। ও তাহলে আমি নিশ্চিত। কি নিশ্চিত? শোন, আমি নিশ্চিত সুমির সাথে মামার কোনোরকম ঝামেলা আছে। তুই মামাকে দিয়ে চার্জ কর, পেয়ে যাবি। আমি জীবনেও সেটা করবো না।
কাল রাতে তোর বিদ্যুৎ যায়নি তাই না? দাঁড়া দাঁড়া, মনে করে নিই। না যায়নি, কিন্তু কেন বলো তো? না মানে তুমি তো দেখতে চেয়েছিলে আমার মুখে যে রেডিয়াম আছে সেই আলোতে আমাকে কেমন দেখায়, কিন্তু রাতে কারেন্টও গেল না আর তুমিও ছাদে আসলে না, তাই তো? ও শিট, সরি 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 রুমি। দেখেছো, এই সকাল থেকে কতবার যে আমি মনে করার চেষ্টা করেছি যে আমার কি কাজ ছিল কাল রাতে, এখন মনে পড়লো। সরি। শোনো ইকরাম, আমি তোমাকে হারে হারে চিনে গেছি। তুমি ইচ্ছে করে এরকম ভুলে যাওয়ার নাটকটা করো, তাতে তো খুব সুবিধা, তাই না বলো? না 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 রুমি, কি বলছো তুমি এটা? আমি সরি। আর তুমি তো জানো যে আমার এই ভুলে যাওয়ার একটা আছে, তাই না? আমি এক্সট্রিমলি সরি, এইভাবে বলো না। হ্যাঁ সেটাই তো বলছি। আর কি বলতো, তুমি না আসাতে সুবিধাই হয়েছে। ইমরান আমার হাতটা ধরে অনেকক্ষণ গল্প করলো। পরে অবশ্য ইমরানের জন্য খুব খারাপ লাগছিল, বেচারা যে একটা থাপ্পড় খেলো। ইমরান, রিয়া, কিছু বের করতে পারলে? তুমি আমাকে চড় মারলে কেন? এটা কি হলো ভাইয়া? তুই গতকাল রাতে ছাদে কার হাত ধরে গল্প করেছিস? ভাইয়া আমি তো প্রাপ্তবয়স্ক, আমি একটু হাত ধরে গল্প করেছি, তো কি হয়েছে? আরে গাধা, তুই প্রাপ্তবয়স্ক ভালো কথা, হাত ধরে গল্প করেছিস সেটাও ভালো কথা, কর তুই, কিন্তু রুমির হাত ধরে কেন গল্প করলি? মানে? না না না, আমি তো সুমির হাত ধরে গল্প করেছি এবং শেষে সেই আমাকে চড় মেরেছে। এই এই গাধা, তুই যে রাত কানা এটা তুই জানিস না? তুই যে, আচ্ছা তুই ভালো করে একটু দেখে নিবি না? তাহলে কি ভাইয়া রুমি আপু আমাকে চড় দিয়েছে? জি। ওয়ালাইকুম আসসালাম। না ভাবলাম সকালে নাস্তা করতে গেলে না রুমে বসেই নাস্তা করলে, তাই ভাবলাম একটু খোঁজ নিয়ে যাই। শরীর টরীর সব ঠিক আছে তো? হ্যাঁ আমি একদম ঠিক আছি। তা জোর করে বিয়ে দিয়ে দিলাম, সেজন্য আমাদের উপর খুব রাগ করে আছো বুঝি? ইয়ে মানে আমি আসলে একটু বাইরে যাব। আজকে কি বাইরে যাওয়াটা খুব জরুরি? হ্যাঁ খুবই জরুরি আসলে। আসলে বিয়ের পর তো মেয়েদের কাছে সংসারটাই হচ্ছে সবচেয়ে জরুরি। সংসারের চাইতে তো জরুরি কিছু থাকা ঠিক না। তা বাইরে যখন যাচ্ছই, এই পোশাকে কি যাবে? মানে বিয়ের পর দিন একটা শাড়ি অন্তত পরলে পারতে। ও না মানে শাড়ি, আমি আসলে শাড়ি পরে ঠিক হাঁটতে পারি না, একটু অসুবিধা হয়। ও তাহলে তো আর কোনো কথাই নেই। তো জর্জ যাচ্ছে তো সঙ্গে? আচ্ছা ঠিক আছে, যেখানেই যাও জর্জকে অবশ্যই সঙ্গে করে নিয়ে যাও, কেমন? এটা কোনো কথা হলো? এত বড় বাড়ি আর কোনো বাথরুম থাকবে না? কিন্তু এটাই তো হয়ে যাচ্ছে। আচ্ছা তুমি অন্য জায়গায় ভালো মতো খুঁজে দেখেছো তো? দেখলাম তো, আমার মাথায় কিছুই ঢুকতেছে না। তো ওই ঘরটা কিসে? আরে বুঝলে না, ওইটা হলো গোসল করার ঘর। আরে বুঝলাম তো, গোসল করার ঘর থাকবে, প্রসাব করার জায়গা থাকবে, আসল কাজ করার জায়গা থাকবে না। আমার মনে হয় কি জানো, বড় লোকের বাড়িতে কোথাও সুইচ টুইচ আছে, সুইচে টিপ দিলেই বাইরে যাবে। সেটা তো আমিও ভাবতেছিলাম, সব সুইচ টিপে দেখেছি, কোনো কাজ হয় না। তো আর সহ্য করা যাচ্ছে না। তুমি যাও তো যাও, গিয়ে নামে আপনার কাছ থেকে শুনে আসো। বড় লোকের বাড়ি, এরা বোধহয় বাথরুম টাথরুম করে না। তুমি বাজার কথা রাখো, তুমি যাও গিয়ে জেনে আসো। লজ্জার কথা বলি কি করে? ঠিক আছে যখন যাই। হ্যাঁ যাও। কি আর কি তামাশা শুরু করে দিলে ভাই? কেন, আমি তো জায়গাটা দেখে দিলাম না। না জায়গা দেখে দিলি কেন? আসল জিনিস তো নেই। আসল জিনিস বদনা ছাড়া। ও
বদনাটাই তো আমাদের এখানে নেই, কিন্তু সমস্যা নেই, একটা কাজ করা যেতে পারে। আরে বাবা, অন্য কাজ করার সময় নেই, যা করা তাড়াতাড়ি করো। ওকে ওকে ফাইন, ওকে ফাইন। ওইটা ঠিক পাশেই লম্বা সরু একটা নল আছে, ওই নলটা চাপ দিলেই না পানি বের হয়, ওটা দিয়ে তারপর। আরে তুমি যাও, তুমি যাও। আমি আসবো না। না আবার আর কি? না না না, আমি তোমার আগেই কইছিলাম আমার কথা কোনো দাম নাই। বাহ নানি, তুমি তো বেশ চালু আছো। না না তো নেই, চলো আমরা প্রেম করি। পুরুষ মানুষের বিনতির কথা আমার জানা আছে। তুমি আমারে ধোকা দিতে পারবা না নাতি। আমি মানুষের চোখ দেখলে করতে পারি। বাহ বেশ, তো তাহলে আমার চোখ দেখে বলো তো কি বোঝা যাচ্ছে? তুমি তো ডুবে ডুবে জল খাচ্ছ নাতি। লাইনটা কার সাথে, কতদিন ধরে কদেহি? নানি তুমি কিন্তু খুব শিয়ানা আছো। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে একদিন পরিচয় করে দিব না? হ্যাঁ, আমার মনে হয় না তুমি তার সাথে আমার পরিচয় করাই দিবা না। এমন মনে হচ্ছে কেন? তুমি যে আমার এই প্রস্তাবটা দিলে সেটা যদি আমি কয়ে দিই। তুমি তো আচ্ছা শিয়ানা নানি। না 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 না, তোমার সাথে কোনো কিছু শেয়ার করা যাবে না, তাহলে তো ঝামেলা আছে। আরে না, কোনো সমস্যা নাই। ধর এগুলো লোকপন কথা, কারোর সঙ্গে কি কোয়া যাবে? ও হ্যাঁ সেটাই তো। কিন্তু তোমাকে কিন্তু আমার মনে ধরেছে, একদম মনে ধরেছে। চলো আমরা আরো বিষয় নিয়ে আলোচনা করি। বিষয়টা হচ্ছে জর্জ, তুমি কালকে জানতে চাইছিলে না যে আমার কারোর সাথে প্রেম টেম আছে নাকি? ও হচ্ছে রিয়াদ, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে HR এর কাজ করছে। নাইস টু মিট ইউ। আমি জর্জ, তেমন কিছুই করি না, মাঝে মাঝে অকবিতা লেখার চেষ্টা করি। ও বসো না, বসুন প্লিজ। ও জর্জ, আমরা একটু পার্সোনাল আলাপ করবো। তুমি একটু বাইরে থেকে ঘুরে আসো। হ্যাঁ, ওয়াই নট। ঠিক আছে, আপনারা কথা বলুন, আর আমার একটা জরুরি কাজ আছে, আমি এই ফাঁকে সেরে আসি। সুরমা, তুমি না ভদ্রলোক এভাবে অপমান না করলেও তো পারতে। উনি তো কিছুক্ষণ পর এমনিই চলে যেতেন। প্লিজ ভদ্রলোক বলো না তো, ও হচ্ছে আস্ত একটা ভেজা বেড়াল। না হলে আমাকে এভাবে বিপদে ফেলে নাকি? যাই হোক না কেন সুরমা, তুমি এখন এমন একটা জায়গায় গেছো যে তোমাকে খুব হিসেব করে পাপ দিতে হবে। কাল থেকে আমি কোনো কিছুর হিসাব মেলাতে পারছি না, প্লিজ। না সুরমা, আসলে ইমোশনাল হয়ে তুমি যদি কোনো স্টেপ ফেলো তাহলে ভুল হয়ে যেতে পারে, আর তাতে আলটিমেটলি কোনো লাভই হবে না। অন্তত তুমি যদি আমাকে নিয়ে একটা ফেয়ার সলিউশনের কথা চিন্তা করো, তাহলে তোমাকে খুব হিসেব করে চিন্তা ভাবনা করে পা ফেলতে হবে। আমি আসলে আর কোনো কিছু ভাবতে পারছি না। তুমি চিন্তা করে দেখো, গতকালকের পর মানে আমার জীবনটা কিভাবে বদলে গেছে। একদিনের মধ্যে আমি কোথা থেকে কোথায় চলে এসেছি। আমি 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 আসলে এগুলা নিতে পারছি না। যা হিসাব নিকাশ করার সব তুমি করবে, আমি কোনো কিছু করতে পারবো না। তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করবো। শুধু একটা কথা বলতে চাই, এইভাবে যদি আর কয়েকটা দিন চলে না, আমি একদম পাগল হয়ে যাবো। প্লিজ তুমি তাড়াতাড়ি কিছু করো, আমার ভালো লাগছে না। তুমি আমার উপর বিশ্বাস রাখো, আমাদের জন্য যেটা বেটার সলিউশন আমি সেরকম একটা কিছু খুঁজে বের করার চেষ্টা করব। এখন বলো কি খাবে? না না, কিছু খাবো না, আমার খিদে নেই। আরে খাবে না বললেই হলো, এখানে বিকেল পর্যন্ত আড্ডা মারবো, বাসায় কোনো সমস্যা হবে না তো? আরে হলো। বাহ, দ্যাটস লাইক ওয়েটার। জানো, মামা আর মামির বিয়েটা এত সুন্দরভাবে হয়ে গেল, কার কাছে কেমন লেগেছে আমি জানি না, কিন্তু আমার কাছে কিন্তু পুরো ব্যাপারটা বেশ রোমান্টিক মনে হয়েছে। সেটা ঠিক আছে, কিন্তু তুমি ইমরানকে ওভাবে না মানলেও পারো। আরে ও তোমার হাত ধরে গল্প করেছে, এটা শুনেই আমার। এটা কি বললা তুমি? এটা কি বললা তুমি? ইমরান আমার দেবর, ছোট ভাইয়ের মতো, আর তুমি যেটা মিন করে ওকে মেরেছো সেটা মিন করে তো তুমি আমাকেও ছোট করেছো। তো
তুমি তো গত রাতে একটা দোষ করেইছো, আবার আজকে সকালে আরেকটা দোষ করেছো। তোমার শাস্তি হওয়া উচিত, না হলে তোমার সাহস কলা গাছের মতো বাড়তেই থাকবে। তুমি তুমি কান ধরে ওঠা বসা করো, এখনই 7 বার। আচ্ছা রুমি, আমি তোমার শাস্তি মেনে নিচ্ছি, তবে এখানে না, হ্যাঁ বাসায় যে 7 বার না 10 বার কান ধরে উঠবস করি। না স্যার, এখানেই করতে হবে। যে কাজ এখন করতে বলেছি সেটা এখনই করতে হবে। এখনই করো, তুমি 7 বার ওঠা বসা করো, প্লিজ করো। মানে কি রুমি, তুমি কি পাগল হয়ে গেলে? হয়ে গেল, আমি তো পাগল। আমার সাথে বসে থাকা কি তোমার ঠিক হবে? একদম বাজে দেখাবে ব্যাপারটা। ঠিক আছে, আমি উঠলাম। আরে রুমি শোনো না, তুমি তুমি শুধু শুধু কিন্তু খেপে যাচ্ছ আমার। কি শুনবো আমি? আমি তো ইচ্ছে করে করিনি কাজটা। মামা তুমি এখানে? না মানে ওই আসলাম আর কি, মানে এদিকে একটা গাছ মরে যাচ্ছিল, তো আমি কয়েকজনকে ওষুধ দিয়ে গেছিলাম, দেখতে আসলাম বেঁচে আছে। তো মামি কোথায়? তুমি না মামিকে সাথে নিয়ে বের হলে? হ্যাঁ মামা, আমার তো মামিকে দেখার দেরি আর সহ্যই হচ্ছে না। কোথায় মামি? মামি আছে মানে কি? ও মামা, মামির কোনো বিপদ টিপদ হয়নি তো? আরে না ভাই, কিসের বিপদ হবে? না মামা, আমার তো মনে হচ্ছে আপনি কিছু লুকোচ্ছেন। কি হয়েছে বলুন তো, মামি কোথায়? আরে লুকানোর কিছু নেই, মানে ওর এক বন্ধুর সাথে দেখা হয়েছে, তো তো গল্প করছে আর কি ওরা। তো কোথায় এখন তারা? এই তো সামনে দেখে আসছে। ঠিক আছে মামা, আপনি যান। কোথায়? আমি আসলে দেখতে চাই যে মামি তার বন্ধুর সাথে কি এমন জরুরি কথা বলছে। আমি দেখতে চাই। বাইরের লোকটা দেখে এত পাগল হচ্ছো না, তুমি বোধহয় তার ভিতরের লোকটা দেখেও বসে আছো। পুরোটা এখনো দেখতে পাইনি, কিন্তু যতটুকু দেখেছি না, তাতে মনে হচ্ছে যে মামার কপালে এরকম একটা মানুষ। উফ, আমার জন্য খুব খারাপই লাগছে রে। কি বলছো আপু? ইমরানি তো আমাকে বললো মামা এই মেয়েটাকে অনেক আগে থেকেই পছন্দ করতো। আরে বাদ দে তো। আরে জানো, আজকে তো আমার মেয়েটার সাথে দেখাও হয়েছিল। আমি যখন বাইরে থেকে আসলাম তখন সেও বাইরে থেকে ফিরলো। একসাথে লিফটে ছিলাম, কথা বললাম। আমার তো কথা বলে ভালোই মনে হলো। ওকে, ওনার গায়ে কি পোশাক ছিল? কেন? জিন্স আর টি শার্ট ছিল মেবি। গাধা। তারপরে বুঝিসনি যে মানুষ বিয়ের পরের দিন জিন্স টি শার্ট পরে পার্কে যায় বন্ধুর সাথে দেখা করতে, সেই মানুষটিকে আর যাই হোক ভালো লাগাটা ঠিক হবে না। হায় আল্লাহ, এসব কি বলছো আপু? এইসব দেখে কি কাউকে খারাপ বলা যায় বলো? এখন তো আমারই মেয়েটার জন্য খারাপ লাগছে। আমার মনে হয় মেয়েটা মানে মামি, সে মেবি মেন্টালি টর্চারের ভিতর আছে। থাক, তোর আর সাফাই গাইতে হবে না, তুই নিজের কাজে যা। আপু, তোমাকে ডিস্টার্ব করা ছাড়া আমার এখন কোনো কাজ নেই। আচ্ছা, তোর মতো বিড়ালের কারণে আমি খুব ডিস্টার্ব, মানে এতটা খারাপ অবস্থা আমার হয়েছে হতেই পারে, তাই না? দেখা যাক। সুমি, দিল বাইরে খুলে। পুরনো পেচারা সব কোটরের থেকে এসেছে বাহির হয়ে অন্ধকার দেখে, মাঠের মুখের পরে সবুজ ধানের নিচে মাটির ভেতরে ইঁদুরেরা চলে গেছে, আটির ভেতর থেকে চলে গেছে চাষা। শস্যের ক্ষেতের পাশে আজ রাতে আমাদের জেগেছে পিপাসা। ফলন্ত মাঠের পরে আমরা খুঁজি না আজ মরণের স্থান, প্রেম আর পিপাসার গান। আমরা গাহিয়া যাই পাড়াগার হাড়ের মতো। আমি তোমাদের সবাইকে একটা জরুরি কাজে এখান থেকে
তোমার তো আজকে রেজাল্ট বেরিয়েছে তাই না? কি বলো রেজাল্টটা একটু তোমার সামনে বলো। না, তোমার তো লজ্জা পাওয়ার কথা না। লজ্জায় যদি পেতে তাহলে তার বারবার একই রেজাল্ট করতে না। আচ্ছা ঠিক আছে, তোমাকে বলতে হবে না, তোমার রেজাল্ট আমি জানি। বিক্রম, তুমি তো আবার পরীক্ষা দিচ্ছ তাই না? জি বাবা। আমার ছেলেগুলো অসীম ধৈর্য। জি দুলা ভাই, আর এই কারণেই আমি ওদের দুজনকে খুব পছন্দ করি। ধৈর্য সবার থাকে না, আল্লাহ পাক ধৈর্যশীলদের খুব পছন্দ করে। যাই হোক জর্জ, এবার তুমি বলো যে তোমার নতুন জীবন কেমন লাগছে? আসলে দুলা ভাই মানে তা নতুন জীবন যে শুরু করেছি সেটা এখনো বুঝে উঠতে পারিনি, মানে আরো কয়েকটা দিন যাক তখন বলতে পারবো। আর সুরমা তোমার? জি ভালো। ঠিক আছে, এখন যে কাজের জন্য তোমাদের আমি ডেকেছি এখানে সে কথাটা বলি। আমি অনেকটা হুট করে জর্জের বিয়েটা দিয়ে দিয়েছি, বলতে গেলে জোর করেই দিয়েছি। ওরা যদি সুখী না হয় তাহলে সারা জীবন আমার মধ্যে একটা অপরাধ বোধ কাজ করবে। আর যদি ওরা সুখী হয় আমি সবসময় মনে করবো যে একটা ভালো কাজ করছি। এখন আমি ভুল করেছি না ঠিক করেছি সেটা প্রমাণ করার দায়িত্ব কিন্তু জর্জ তোমার। যাই হোক, এতদিন তো গায়ে হাওয়া লাগিয়ে বেরিয়েছো, এখন তুমি বিয়ে করেছো, তোমার কাঁধে একটা দায়িত্ব এসেছে, এখন সেই দায়িত্বটা পালন করাই তোমার দরকার। কি বল? জি রে, তা তো বটেই। ঠিক আছে, তাছাড়া ওই যে আমার দুই অধ্যবসায়ী, চরম অধ্যবসায়ী এবং ধৈর্যশীল ছেলেদের জন্য তো আমার কিছু করে দিয়ে যেতেই হবে। আমি ঠিক করেছি ওদেরকে আমি ব্যবসায় দাঁড় করিয়ে দিয়ে যাব। আমি একটা ব্যবসা ঠিক করে দেবো, ওরা থাকবে, ওরা দেখবে, আমি মাঝে মাঝে এসে চা খাবো, বাস, এর বেশি কিছুই না। যদি তোমরা ব্যবসায় লাভ করতে পারো তাহলে এই ব্যবসা চলবে, আর যদি না পারো তাহলে শর্মা তোমার উপস্থিতিতে আমি সরাসরি বলে দিচ্ছি, যদি এরা ব্যবসা ফেল করে আমি স্ট্রেট তোমাদেরকে বের করব। যখন আমি থাকবো না তখন তোমরা এসে ব্যবসা চালাবে, তার আগে না। এখন তোমরা বলো আমাকে যে কি ধরনের ব্যবসা তোমরা করতে চাও। দুলা ভাই, পুঁজির ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করে বলতে। সেটা কোনো সমস্যা না, তোমরা কি করতে চাও আমাকে সেটা বলো। বাবা, আমরা একটা খাবারের চেইন শপ খুলে দেখতে পারি। দেখতে পারার কিছু নেই, সুযোগ কিন্তু একটাই। বাবা, এভাবে তো আসলে হুট করে কিছু হয় না, আমরা একটু ভেবে দেখি। আচ্ছা ঠিক আছে, এখন মিটিংটা 1 ঘন্টার জন্য মুলতবি করা হলো। তোমরা এখন যে যার ঘরে যাও, গিয়ে ভেবে দেখো। অত ভেবে দেখার এখন কি হচ্ছে তোমার? মশা কামাতে ভেবে দেখার কিছু নেই, যা ভাবার আমি নিজে ভেবে ফেলেছি। তোমরা শুধু এটুকুই ভাবো যে তোমরা কোন ধরনের কাজ করতে স্বাচ্ছন্দ্য করবে। ঠিক আছে? আরে কি আনা না বলছো, একসাথে বসো না, একসাথে খাই। তোমরা খাও না, আমি একটু পরে খাবো, তোমরা কি খেলাও? তোর মা হচ্ছে বুয়া বংশ, এই জন্য বাড়িতে কোনো কাজে বুয়া রাখে, আবার বাড়ি নিজের মিষ্টি থেকে বসায়। শোন, তোর বাপ হলো জমিদার বংশের ছেলে আর বিয়ে করেছে বুয়া বংশের মেয়েকে। সেই বুয়ার হাতের ভালো ভালো রান্না করা ছাড়া উনি খেতেই পারেন না। বাবা, জবাবটা কিন্তু কঠিন। কি ব্যাপার, আমার ছোট রাজকন্যাটি কোনো কথা বলছে না কেন? সে কি তার মায়ের কুচক্রী দলের সদস্য পদ গ্রহণ করেছে? তাই দেখো, ভালো হবে না কিন্তু। হ্যাঁ, উনি না বলে দিলে কত ভালোই যেন হচ্ছে। কিন্তু আমার ছোট মামুনিটির মুখে কোনো কথা নাই কেন জানতে পারি? না, তেমন কিছু না।
বাবা জানো, আমাদের পাশের বাড়িতে ওই জর্জ মামাটা আছে না, তার না হঠাৎ করে বিয়ে হয়ে গেছে। কেন, তাই নাকি? জি, এবং কাজটা মোটেও ভালো হয়। কেন কেন? বাবা ব্যাপারটা এখন না জানো, সময় হলে ঠিকই টের পাবো। হয়েছে, তোদের এত কিছু টের পেতেও হবে না, জানতেও হবে না, চুপচাপ খাও তো। আমরা কি আর ওদের খবর নিতে যাই নাকি? সেটাই তো বলছি, তোমরা ইদানিং বিল্ডিং এর সব খবর নিয়ে বেড়াও, 1 লাইন পেলে 10 লাইন জোগাড় করে ফেলো। আচ্ছা বাদ দাও না। বাদ দিতে বলছো কেন? ভেরি গুড, খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে নিলে। জিতুল ভাই, আমরা তো খুবই তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, বাহ, এখন কাজে প্রমাণ দিলেই হয়। আর তা কি সিদ্ধান্ত নিলে? দুলা ভাই, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা অ্যাডভার্টাইজিং এবং মিডিয়া রিলেটেড কাজ করতে চাই। আই মিন ক্রিয়েটিভ কিছু। এই সাধারণ টাকা খাটিয়ে মুনাফা অর্জন করা, এই তত্ত্বে আমরা বিশ্বাসী না। কি ভাগনারা? জি অবশ্যই। তার মানে তোমরা মিডিয়ার ব্যবসা করতে চাও? জি দুলা ভাই, মানে এখন তো অনেক চ্যানেল আছে, প্রচুর কাজ। আমার মনে হয় প্রপারলি যদি আমরা করতে পারি তাহলে খুব একটা খারাপ হবে। জি, আর শৈল্পিক কাজ তো মামার, আই মিন আমাদের সবার চিন্তার সাথে বেশ ম্যাচ করে। ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। তুমি কি বলো নাইমা? আমারও বলার কিছু নেই, যদি সেটা ঠিকভাবে করতে পারে তাহলে তো ভালোই। শোনো মা, তোমার কি কিছু বলার আছে? না মানে আমারও মনে হয় এটা ওদের জন্য ভালোই হবে, কিন্তু আমি ভাবছি অন্য একটা কথা। একটা প্রতিষ্ঠান বা বিজনেস দাঁড় করানোর জন্য তো অনেক ঝামেলার ব্যাপার। প্রথমে যেটা করতে হবে, কিছু ফাইন্যান্স লোককে নিয়োগ করতে হবে, আর সেটা যদি আপনি নিজে করে দেন তাহলে বোধহয় ওদের জন্য ভালো হবে। আমিও সেটা চিন্তা করে রেখেছি। ইনফ্যাক্ট আমি অফিসের তাহেরকে সব বলেও রেখেছি। আমার পরিচিত একটা ছেলে আছে, একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে এইচআর ডিপার্টমেন্টে কাজ করে। আপনি যদি চান ও আপনার সাথে দেখা করতে পারে। তো সেটা হলে তো খারাপ হয় না। তুমি এক কাজ করো, ওর সাথে আজকেই কথা বলো, ওকে কালকে আমার সাথে দেখা করতে বলো। জি জি অবশ্যই। হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমরা কাজ শুরু করে দাও। আমি কিন্তু প্রস্তুত আছি, তোমরা যত দ্রুত প্রস্তুত হবে তত দ্রুত কিন্তু কাজ শুরু হয়ে যাবে। বাবাজি, আমার একটা কথা ছিল। জি বলো। মানে ওদের অফিসে যদি আমার একটা পোস্ট দিতেন তাহলে আমি আর গ্রামে যেতাম না। আমি একটু কবিতা টবিতা লিখি, তো ওই নাটক করতে গেলে গল্প টল্প লাগবে, তাই না? আব্বা এসব কি বলা শুরু করলি তুমি? না না না, উনি তো ঠিকই বলেছেন, সেটা খুবই ভালো হবে। আর আমি যেহেতু থাকতে পারবো না, আপনি সব দেখাশোনা করবেন। হ্যাঁ ঠিক আছে, তাহলে মিটিং আপাতত শেষ, তোমরা সব যে যার বাড়ি চলে যাও। যাও তুমি। মা, তখন তোমাকে আমি যে কথাটা বললাম, জর্জ ছেলেটা বড় লেগে কিন্তু খুবই ভালো। তোকে তো আমি ছোট ভাবকে বলেছি, জেনেছি, সেই জন্য কথা বলি। তুমি ওকে একটু বোঝার চেষ্টা করো, ওর কোনো কাজে তুমি সহজে কষ্ট করো। আসলে আসলে দেখো, তোমরা যদি সত্যি হতে না পারো তাহলে সারা জীবন একটা অপরাধ বোধ আমার করতে এই জন্য। দেখা, আজকে তোমার মেয়েরে জানাই দিবা যে বিশেষ হিসেবে কিন্তু এখন আমার পকেটে আছে। ও যে পোশাক আজকে বেরিয়েছে সেটা আমি কিন্তু দেখেছি। না না, কোনো সমস্যা নাই, সুরমার সাথে আমার কথা হয়েছে। সমস্যা নেই মানে? সমস্যা আছে। আমি কোনোদিন ওর মতের বিরুদ্ধে কোনো কাজ করিনি। ও যা চাইছে তাই দিয়েছে। ঢাকায় পড়াশোনা করতে চাইছে, সেখানে পড়াশোনা করতে দিয়েছে।
এখন দেখতে পাচ্ছি একটা অমানুষ হয়েছে। এমন একটা জায়গায় বিয়ে হওয়ার পরও যে নিজেকে ঠিক করতে না পারে, ওরা কিন্তু কঠিন শাস্তি দেবো। তুমি তো চিন্তা করতেছো কেন? চিন্তা করবো না? কেন চিন্তা করি জানো না? তুমি ভুলে গেছো তোমার মেয়ে কদিন আগে একটা বিবাহিত লোকের সঙ্গে পালাই গেছিল টাকার লোভে, 1 মাস পরে আবার ফিরে আইছে। সেটা তো একটা ভুল ছিল। হ্যাঁ, ভুল হয়েছে। এই ভুল যেন আর না হয়। এই বাড়ির লোক যদি এই কথা জানতে পারে তাহলে আমার মান থাকবে কোথায়? আমার মানুষগুলো এত ভালো, তারা যখন কষ্ট পাবে আমার কেমন লাগবে? এরকম মেয়ের কাইটে নদীতে ভাসে দিতে আমার একটু হাত কাঁপবে না। তুমি চিন্তা করো না, আসলে হঠাৎ করে সবকিছু হয়ে গেল তো, মানায় নিতে তো একটু সময় লাগবে। সেই জন্যই তো ওই পোশাকে জামাই ছাড়া বাইরে থেকে আসার পর আমি কিছু বলিনি। আর ওই চাকরির কথাটা তোমার বলছিলাম, ওটা তোমার মেয়েরে চিন্তা করি বলেছি। সব ঠিক হওয়া না পর্যন্ত আমাদের ওর পাশে থাকতে হবে, সে যতদিনই লাগবে। আর তুমি একটু খোঁজ খবর নাও তো, ওর সঙ্গে কোনো ছেলের সম্পর্ক আছে কিনা। তাহলে আপনি বলছেন যে এই মিডিয়ার ব্যবসাটা এখন ভালো চলছে? জি স্যার, খারাপ না। যদিও কিছু কিছু চ্যানেল টাকা পয়সা নিয়ে কিছু ঝামেলা করে, তো সেটা টেকনিক্যালি হ্যান্ডেল করা সম্ভব। তাহলে কোন এলাকায় অফিসটা করলে ভালো হয়? এই ব্যবসার জন্য এলাকা খুব বড় ব্যাপার নয়, তবে মগবাজার, ইস্কাটন এইসব এরিয়াতে এই ধরনের প্রতিষ্ঠান একটু বেশি আর কি। তাহলে আপনি টাকা পয়সার ব্যাপারে একটা খসড়া হিসাব আমাকে দেন। কদিন সময় লাগবে? স্যার ওই বেশি দিন লাগবে না, 2 একটার মধ্যে দেওয়া সম্ভব। আসবো? প্লিজ কাম ইন। থ্যাংক ইউ স্যার। আমার নাম রিয়াদ, সুরমা আমাকে আসতে বলেছিল। ও হ্যাঁ হ্যাঁ, তোমার কথা সুরমা কালকে আমাকে বলেছিল। পরিচয় করে দিই, আমার ম্যানেজার মিস্টার তাহের আব্দুল। তাহের, তুমি এটা যে কত বড় একটা ঘটনা তুমি ভাবতে পারো? মানে আমার বাবা যে এরকম একটা কাজ করতে পারে আমরা কখনো ভাবতেই পারিনি। বাবা আসলে আমাদেরকে নিয়ে অনেক ভাবেন, আমরা শুধু শুধু এতদিন ওনাকে ভুল বুঝেছি। তুমি ভাবতে পারো রুমি? হ্যাঁ, আমি ভাবতে পারছি তো। না 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 না, তুমি মোটেও ভাবতে পারছো না। তুমি একবার ভেবে দেখো, আমরা যে ধরনের কাজ করতে প্রচন্ড ভালোবাসি, মামা আজীবন যে ধরনের চিন্তা করে এসছে, বাবা আমাদেরকে সেসব কাজ করবার একটা প্ল্যাটফর্ম করে দিচ্ছে। তুমি চিন্তা করতে পারো? আরে দূর, বললাম তো চিন্তা করতে পারছি। তো তোমার জীবনে যে এত বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে, তুমি কি সেগুলোর ধারা বিবরণী দেবে, নাকি এগুলো কি করে সেলিব্রেট করবে সেটা নিয়ে চিন্তা করবে? আমি বললাম না তুমি পুরো ব্যাপারটা বুঝতেই পারোনি, তাহলে তুমি এই কথাটা কি করে বললে বলো? তাই নাকি? অবশ্যই তাই। তা নাহলে তুমি জিজ্ঞেস করবে কেন যে আমি সেলিব্রেট করবো কিনা? আরে বোকা, এত বড় একটা ঘটনা আর আমি সেলিব্রেট করব না মানে? অবশ্যই সেলিব্রেট করব। তো কিভাবে সেলিব্রেট করবে তুমি বলো, আমি রেডি হই। সব তোমার প্রিয় মেনু বালিকা। 100 গ্রাম বাদাম, 2টা আইসক্রিম, 1/2 লিটার কোক আর বিষ্ণু মামার স্পেশাল চাটনি। কেমন জমবে বলো তো? ইকরাম, আমার মনে হয় তুমি একটা কাজ করো, প্রথম মাসে ইনকাম করো, দেন তুমি একটা পার্টি থ্রো করো। এত তাড়াহুড়ার তো কিচ্ছু নেই, তাই না? আরে সে তো করবই, তারপরও ঘটনাটা গরম থাকতে থাকতে একটা কিছু করতে হবে না? আচ্ছা শোনো, তুমিও তো মেগাই খাবে তাই না? আমি কোনোদিনও মেগা খেয়েছি ইকরাম? আমার জন্য কোন আনবে প্লিজ? ওকে ঠিক আছে, তুমি বসো, আমি একটু যাবো আর আসবো। হ্যাঁ তুমি, আমি না একটা ব্যাপার রিকল করতে পারছি না। আচ্ছা আমি তো মেগা খাই না, চকবার খাই তাই না? হ্যাঁ সেটাই তো, আমি তো কখনো তোমাকে মেগা খেতে দেখিনি। আমি তো দেখেছি অলওয়েজ তুমি চকবার খাও। এই যে দেখেছো, আমি নাকি কিছুই মনে রাখতে পারি না। এটা কত বড় ভুল একটা কথা। আচ্ছা আমার যদি মনে নাই থাকতো তাহলে আমি কি করে জানলাম যে আমি মেগা খাই না, আমি চকবার খাই? থ্যাংক ইউ, তুমি বসো, আমি আসছি। হ্যাঁ বাচ্চু ছাড়া তো কখনো আমি চকবার খেতে দেখলাম না কোনো। ভাই ভালো আছেন? জি ভালো, ভালো তো থাকা দরকার, ভালো থাকা উচিত। কিছু দরকার বা কিছু কিনবেন? না না, আমি তো কিছু কিনবো না ভাই। তাহলে কিছু কইবেন? হ্যাঁ ও না না না, মনে পড়েছে, সরি সরি ভাই, আমি তো কিছু কিনতেই এসেছি দোকানে।
আপনি আমাকে আপনি ঠান্ডা এক বোতল 7 আপ দেন না আপনি। জি জি। বাহ বেশ ভালো। ভাইয়া সরি, আপনি না আমাকে এটা রেখে ফান্টা দেন 7 আপ না। ফান্টা ও এটাও ঠান্ডা। থ্যাংক ইউ ভাই, ওয়েলকাম। থ্যাংক ইউ ভাই, চলি। হ্যাঁ ওয়েলকাম ভাই। ভাই সরি, আরেকবার একটু ডিস্টার্ব করতে এলাম। আপনার সমস্যা কি? না আমার সমস্যাটা হচ্ছে ভাই, আমি না ঠিক ভুলে গেছি আমার গার্লফ্রেন্ড যে কোন ড্রিঙ্কসটা পছন্দ করে। একবার মনে হচ্ছে ফান্টা, একবার মনে হচ্ছে 7 আপ। আচ্ছা আমি তো ভাইয়া প্রায় আপনার কাছ থেকে ড্রিঙ্কস কিনি, আপনি একটু বলতে পারেন যে আমি কোনটা নেই সবসময়? ভিতরে রাখা আছে, আপনি নিয়ে নেন। আচ্ছা ঠিক আছে, এটাও ঠিক। আমার গার্লফ্রেন্ড কোনটা পছন্দ করে আপনি কি করে জানবেন? আপনার গার্লফ্রেন্ড কি পছন্দ করে আমার মনে হয়। জি জি জি, আমি তাহলে 7 আপটা আছে ভিতরে, আপনি নিয়ে নেন যেটা পছন্দ হয় নিয়ে নেন। থ্যাংক ইউ। এই যে তোমার প্রিয় পেয়ারা ভর্তা, আমরা 7 আপ নাও। ঠিক আছে না? মানে কি 7 আপ পেয়ারা ভর্তা আমরা? আসলে হয়েছে কি রুমি, আইসক্রিমটা কিনতে দোকানে গিয়েছিলাম, কিন্তু কি যে হলো, তুমি কিন্তু আবার ভেবো না যে আমি টাকা বাঁচানোর জন্য আইসক্রিমটা আনিনি। আসলে আমি না আইসক্রিম দোকানে গিয়ে ভুলে গিয়েছিলাম যে কি যেন কিনতে। আচ্ছা ঠিক আছে, আইসক্রিম আনতে গিয়ে একটা প্রবলেম হয়েছে, এগুলোর মধ্যে প্রবলেমটা কি? আরে কি মুশকিল, এগুলো তো এখনো তুমি ট্রাই করোনি, আগে কি করে বুঝলে এটার ভিতর কি প্রবলেম? না না, এগুলোর মধ্যে কোনো প্রবলেম নেই। আসল প্রবলেমটা কি জানো তো? আসল প্রবলেমটা হচ্ছে তুমি। তুমি যে কত বড় একটা প্রবলেম, এটা যদি তুমি একবার বুঝতে। ছি রুমি, আমি তোমার পছন্দের আমরা পেয়ারা ভর্তা আর এই 7 আপ নিয়ে এলাম, আর তুমি বলছো আমি প্রবলেম। খুবই আজব। নির্ঘাত দোকানে গিয়ে ভুলে গেছি। কিছু বললে? না মা প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আমি কিচ্ছু বলিনি। আপনি আমার সব পছন্দ মতো খাবার এনেছেন, আমার 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়েছেন, এবার এগুলো আপনি খান, আমি গেলাম। প্লিজ আচ্ছা আচ্ছা শুনো না, আমার একটা কথা শুনো। আমি কি কোনো ভুল করে ফেলেছি? মানে আমার কি অন্য কোনো খাবার আনার কথা ছিল? না ইকরাম, তুমি একদমই কোনো ভুল করনি। ভুলটা না আমি করেছি, কি বলতো, কারণ আজকে আমার বাসায় আগে আগে ফেরার কথা ছিল, আমি অনেকটা সময় খরচ করে ফেলেছি, এখন আমার বাসায় যেতে হবে। রুমি প্লিজ তুমি না মাইন্ড করো না, তুমি তো জানো আমার এপিলিস আছে, আমি অনেক কথা ভুলে যাই, একেবারেই মনে রাখতে পারি না। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি একটা কাগজে তোমার পছন্দের খাবারের তালিকাগুলো লিখে দাও, আমি ওগুলো নিয়ে আসি। তাও তুমি রাগ করো না প্লিজ। দেখো কাল রাতে এত ভালো একটা ঘটনা ঘটে গেছে, এখন যদি তুমি রাগ করো আমি না অনেক কষ্ট পাবো, প্লিজ। আচ্ছা ঠিক আছে চলো, আমিও যাবো আর একসাথে কিনবো। তোমার এই রোগটার একটা সুবিধা আছে। কি সুবিধা বলো তো? কি জানি। সুবিধাটা হচ্ছে যে তুমি যদি কখনো আমাকে পোল্টি মারতে চাও না, তাহলে এসে জাস্ট বলে দেবে যে আমি তোমাকে চিনতে পারছি না রুমি। ছি ছি, তোমার মুখে না কিছুই আটকায় না। তোমাদের মতো ছেলেদের আমার খুব চেনা আছে, এখন চলো। তুমি যাও। এভাবে গাড়ি পড়ার মানে কি? সরি আমি তাকে দেখে দেখছো কি? দেখছো লোচনা কেমন করে গাড়ি পড়লো? আমি ইচ্ছাকৃত করিনি, মানে কি বলছেন এগুলো? কিছু বলো কে? আমি
কি বলছেন? আমি ঠিক তো করিনি। আমি ইচ্ছা করে পড়িস না মানে? আমি মাত্র দেখছি তুই আমার গার্লফ্রেন্ডের গায়ের উপর পড়তো। আমি তোর মেমে থেকে ঠিক থাকে না মাথা? আরে কি ভাই তুমি? ভাই ভাই শুনেন, এখানে না আসলে একটা বড় ভুল হয়ে যাচ্ছে। আপনি কে? আমিও স্যার। তো বলেন কি বলবেন? আসলে আসলে হয়েছে কি, ওর নাম হচ্ছে ইমরান। ও ভালো ছেলে। কত ভালো ছিল তো দেখাই গেল। লিসেন, ও অনেক ভালো ছেলে। ওর আত্মা না, অন্ধকারে চোখে একটু কম দেখে, আর এখানে তো একটু অন্ধকার। আরে অন্ধকারে তো আমিও চোখে দেখি, আর এখানে আপনি অন্ধকার পেলেন কোথায়? আরে ভাই বুঝার চেষ্টা করে, ও রাতকানা। রাতকানা হচ্ছে কি? রাতকানা কি জীবনে দেখেন নাই নাকি আপনি? আমি কিন্তু মোটেও রাতকানা না। আই তুমি চুপ থাকো। আরে বাবা, এটা তো এখনই বোঝা গেল, প্রমাণ হয়ে গেল। ও আসলেই খারাপ একটা ছেলে। ও রাতকানা না, ও নিজে স্বীকার করতেছে। বুঝেন না আপনি? আপনি কিন্তু অনেক বড় ভুল করছেন, বিপদে পড়বেন। ঠিক আছে, দেখি কি আমাকে বিপদে ফেলতে পারেন, দেখি। লিসেন, আপনি কিন্তু জানেন না ও কাটছে। হ্যাঁ জল বলো। একটু শোনো, চাংপাই রেস্টুরেন্টের পাশে আমার ছেলে ইমরানকে কাজ নাজেহাল করছে। এবার গিয়ে দেখো তো। সরি, একটা আনএক্সপেক্টেড ঝামেলা। যাই হোক, যে কথা বলছিলাম, কালকে থেকে তাহলে আপনি অফিসের স্পেস খুঁজতে লেগে যান, তারপর রিক্রুটিং, তারপর অন্য সব কাজ। আর তাহির সাহেব মানে আমার ম্যানেজার আপনাকে সব রকম সাহায্য করবেন। উনি কিন্তু খুব কাজের লোক। আর আমার ছেলে, আমার শালা, ওরা দুজন পদে বড় হলেও কিন্তু আপনি ওদেরকে ডিরেক্ট করবেন, কারণ ওরা এসব কাজ টাজ করে বোঝে না। ঠিক আছে, আসে না। আর শুনুন, কালকে সকালে এই অফিসে এসে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে আপনি কাজ শুরু করবেন। অ্যান্ড অ্যাজ এ সাজেশন আমি বলবো যে আমার ছেলে আর শালাটাকে আপনি কালকে থেকে বাড়ি যাওয়ার কাজে লাগবে। জি বাই, আসি। আসসালামু আলাইকুম। শোন, আমি আর 3 বার বলবো, আর এর ভেতর যদি তুই মেয়ের পা ধরে মাপ না চাইছিস তো তোর খবর আছে। আপনি গলাটা ছাড়েন না, দুজনকে পুলিশে দেবো। তুই কার হাতে পড়ছিস তুই বুঝিস নাই? আরে তুই কার হাতে পড়ছিস বুঝিস নাই? কার হাতে? আরে ভাই বাপ দেন, কার হাতে পড়ছিস বুঝে নাই? বুঝে নাই কার হাতে? কি কার হাতে? কার হাতে ভাই? খালি হুমতাছি কার হাতে পড়ছে। কি ভাই কি করবেন কয়ালেন আপনি? আমি দেখি ভাই ছাড়েন না, কি ব্যাপার? কার হাতে পড়ছে ভাই বুঝে নাই? আরে ভাই এখনো তো কইতাছেন না কিছু ভাই। আমি তাহলে আমি দেখাই দিই ভাই। আপনি কে? গলা ধরছেন কেন? আমি কে জানার প্রয়োজন নেই আপনার। আমি কি করতেছি নগদে ওটা দেখেন, চোখটা জুড়াই। এই তুই কাকে? তার পোলা? এটা আমি পরে শুনবো, এটা কাউকে বলবো না। কিন্তু আমি ঘটনা হলো তোর এখন মারমু, ইচ্ছা মতো মারমু, মাইরা আমার এই হাতের ঝাল মিটামু, মিটাইয়া এই পোলার কাছে তোরে মাপ চাওয়ামু। যদি এই পোলা তোরে মাপ করে তাইলে আরে ভাই আপনি তো মাফ করে দিন। আপনি মাফ করে দিন। আর আপনি কে ভাই? আপনি আমাদের মধ্যে কেন এসেছেন? কি হচ্ছে এগুলো? আমি কি হচ্ছে? তুমি আমাকে রেখে কেন চলে আসলে? খাও পাখি দর তোমরা। কি ব্যাপার, কথা কেন? আমি তোমার সাথে কোনো কথা বলবো না। মানে মানে আমি কি করেছি? আমার কি অপরাধ? তুমি আমাকে রাতকানা কেন বলেছো? আমি তোমাকে ভালোবাসি বলে তার মানে এই না যে তুমি আমাকে যেখানে সেখানে অপমান করবা। ইমরান, আমি তোমাকে অপমান কোথায় করলাম? তুমি একটা বিপদে পড়েছো, আর ওই বিপদ থেকে বাঁচানোর জন্য তো আমি এই কথাটা বলেছি। এটা তো রাগ করার কি? রাগ করার কারণ নেই।
রাগ করার অবশ্যই কারণ আছে। ওকে ফাইন, তোমার রাগ করার কারণ আছে, তাহলে তো আমিও বলতে পারি তুমি কেন ওই মহিলার কোলের উপর গিয়ে বসেছিলে? দেখো তুমি কিন্তু জানো যে আমার হালকা কনজাংটিভাল জেরোসিস আছে, কিন্তু তাই বলে তুমি যেখানে সেখানে আমাকে রাত কানা বলতে পারো না। তুমি আসলে ইমরান, মানে কি বলবো, তুমি না আমার ইমোশনটাই বুঝতে পারলে। ও আমি ইমোশনটা বুঝলাম না, তুমি বরঞ্চ আমার ইমোশনটা বোঝোনি। আমি ঠিকই বুঝেছি। আরে রাত কানা বলেছি পরিচিত মানুষের কাছেই তো বলেছি, আর আমি কি মেডিকেলের নামটা জানি না? হ্যাঁ, কিন্তু তাই বলে তো তুমি এইভাবে বলতে পারো না। আমি তোমাকে তেমন কিছুই বলিনি, তোমাকে শুধু সেভ করার ট্রাই করেছি। তা তো দেখলামই, উল্টা আমাকে মারতে বসেছিল। তোমাকে বাঁচিয়েছে আমি, আর ওই লোকটাকেও আমি আনি, মানে ফকির মেডিকেলের নামটা বললে তোমার ফকির মারি। আরো দু একটা কারণ আছে, যেমন ধরো স্টাইলের কোনো সমস্যা নেই, যে কোনো কিছুতে পরা যায়। আচ্ছা ভালো কথা, তুমি হঠাৎ আমাকে তুমি তুমি করে বলছো, ঘটনা কি? না, ভাবলাম যে তুই করে বললে ভালো দেখা না, তাই, আর কোনো কারণ নেই। কোথায় যাবে? কাজ আছে। কোথায়? আছে কয়েকটা জায়গায়, বিভিন্ন কাজ আছে। আমাকে সাথে নিয়ে যাবে? তোমাকে সাথে নিয়ে যাওয়ার মতো কোনো জায়গায় তুমি যাচ্ছি না। না মানে আমারও কিছু কাজ ছিল আর কি। না, বিষয়টা এমন না যে তুমি তোমার নিজের কাজ নিজে করতে পারো না, আবার এমনও না যে তুমি পথ ছেড়ো না। যাবেটা কোথায়? আমি আসলে তোমাকে সাথে নিয়ে কয়েকটা টি শার্ট কিনে দিতে চাচ্ছিলাম। এখন থেকে তাহলে পাঞ্জাবির সাথে সাথে টি শার্টও পরতে পারতে। হাসছো কেন? এমনি কোনো কারণ নেই। কারণ তো একটা অবশ্যই আছে, কি শুনি? না মানে হঠাৎ আমার প্রতি তোমার এমন সুনজর কেন, সেটাতে বুঝলাম না। তোমার এত কিছু বুঝতাম না। যাই হোক, আমাকে প্রেজেন্টেবল বানাতে চাও তাই তো? ঠিক আছে চলো। তুমি এমনিতেই যথেষ্ট প্রেজেন্টেবল। আমার খালি মনে হচ্ছিল যে টি শার্ট পরলেও তোমাকে অনেক স্মার্ট দেখ, তাই টি শার্ট নিয়ে দিতে চাইছিলাম। এখন তুমি যদি না চাও তাহলে না না ঠিক আছে চলো। আমি তোমাকে বললাম টাকার কারণে আমি এসব করি, এখন তুমি যদি কিনে দিতে চাও আমার তো কোনো আপত্তি থাকার কথা না, তাই না? থ্যাঙ্কস। ও ভালো কথা, ওই যে রিয়াদের কথা মনে আছে তো? আমার বন্ধুটা সেদিন পরিচয় করে দিলাম না, ও আজকে দুলাভাইয়ের সাথে ডাক পড়েছে। দুলাভাইয়েরও ওকে খুব পছন্দ হয়েছে। এখন থেকে ও তোমাদেরকে হেল্প করবে, তোমরা সবাই মিলেমিশে কাজ করবে, ঠিক আছে? রিয়াদ কিন্তু খুবই ভালো ছিল। সেদিন তুমি চলে যাওয়ার পর আমার সাথে এমন রাগ করলো না, কি বলবো। আসসালামু আলাইকুম। এটা কি সুলতান মির্জার বাড়ি? হ্যাঁ। উনি কি বাসায় আছেন? না, উনি তো অফিসে। আপনি কি সাবিয়া মির্জা? জি, আপনার নামে তো চিঠি আসছে। আপনি কি বলতে পারেন কোথা থেকে এসছে? ম্যাডাম আমি তো সঠিক বলতে পারি না, কিন্তু বাইরের সিল দেখে মনে হচ্ছে ব্যাংকের হবে হয়তো। থ্যাংক ইউ ম্যাডাম। আসসালামু আলাইকুম। কারণ রিয়াদ, আপনাকে আগে একটা কথা আমি বলে রাখছি, আমাদের এই বিজনেসটা কিন্তু কোনো টিপিক্যাল বিজনেস মতো হবে না। সো আমাদের অফিসটা আমরা কোনো টিপিক্যাল অফিস করবো না। আসলে আমরা কাজটা এনজয় করতে চাই, আর আমি জানি যে আমরা যদি কাজের প্রতি সৎ থাকি তাহলে একসময় এই বিজনেস থেকে আমরা প্রফিট করতে পারবো। কিন্তু তারপরও প্রফেশনাল একটা স্ট্রাকচার তো দাঁড় করাতে হবে। এন্ড অফ দ্য ডে বিজনেসের মূল উদ্দেশ্যই তো প্রফিট করা, তাই না? আপনি কিন্তু ঠিক এই জায়গাটাতে ভুল করছেন। আমি ঠিক জানি না সুরমা কেন আপনার মতো একজন সিরিয়াস লোককে দুলাভাইয়ের কাছে পাঠালো, আপনি বা কেন অন্য চাকরি ছেড়ে এখানে এসে জয়েন করলেন। আসলে দেখুন, দুলাভাই কিন্তু এই বিজনেস থেকে কোনো প্রফিট করতে চান না, ওনার প্রফিটের আরো অনেক বিজনেস আছে। উনি চাচ্ছেন যে আমরা কোনো একটা কাজ নিয়ে অকুপাই থাকি,
মানে ভালো কোনো একটা কাজ, যেটা যেটার ভিতরে একটা অ্যাস্থেটিক্যাল চিন্তা থাকবে, সেরকম আর কি। সো বিজনেসটা এখানে প্রধান কিছু না। ওকে, নো প্রবলেম। আমি তো আপনাদের রানিং মেট, যত দিন যাবে ততই আপনাদের আরো ভালোভাবে বুঝতে শুরু করব। তাহলে এক কাজ করি, আজকে পত্রিকায় একটা বিজ্ঞাপন দিয়ে দিই, 2 দিন পর ইন্টারভিউ কল করি। তাতে তো কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমরা কোন কোন পদে লোক নিয়োগ দিচ্ছি সেটা তাহের সাহেবের কাছ থেকে শুনে নিয়ে আমি কাল আবার আপনার সঙ্গে বসবো। আমি তাহলে আসি। টেক ইউর টাইম। থ্যাংক ইউ ভেরি মাচ। বাবা, এমন একটা ভুল কি করে হলো? আমিও তো সেটাই বুঝতে পারছি না রে মা। এত বড় নেমো খারামি মানুষ কেমন করে করে? আমি যখন নাজিমের উপর সব ছেড়ে দিয়ে এলাম, তখন ওর সাথে আমার একটা ডিল হয়েছিল যে আমার নামে অফিসের যত লোন তার কিস্তি ও শোধ করবে। অথচ কি করতে কি হয়ে গেল। আসলে মানুষকে হয়তো এতটা বিশ্বাস করাই ঠিক না বাবা। সবাই তো তুমি না। সবাইকে আমার মতো হতে হবে এমন কোনো কথা নেই। তাই বলি মানুষের একটা মিনিমাম স্ট্যান্ডার্ড থাকবে না? আমার নিজের হাতে গড়া ব্যবসা থেকে একটা কুটো পয়সা আমি না নিয়ে সব ওকে ছেড়ে দিয়ে চলে আসলাম, আর এই তার প্রতিদান? আসলে ভুলটা আমারই হয়েছে। আমি ওকে বিশ্বাস করে একটিবার খোঁজ পর্যন্ত আমি নিই। ফ্ল্যাটটাকে আর কোনোভাবেই বাঁচানো সম্ভব না? দেখি কি করা যায়। ব্যবসাটা তো করেছিলাম এই ফ্ল্যাটটাকে মজবুত করে। 7 দিনের মধ্যে এই 50 লক্ষ টাকা কিভাবে জোগাড় করব? তোমার কতদিন মনে বাবা? নোটিশে লিখেছে 1 সপ্তাহের মধ্যে সুদ সহ 50 লক্ষ টাকা যদি না দিতে পারি তাহলে আমাদের মালামাল ক্রয় করে পত্রিকায় একটা বিজ্ঞাপন দিয়ে দেবে। মানে তার আগেই আমাদের এই বাড়িটা ছেড়ে দিতে হচ্ছে, তাই? ইমরান, তোমার মোবাইলে কি করছিস? না ভাইয়া, ওই তোমার ফোনে স্যাট গান আছে নাকি সেটা খুঁজছি। মিথ্যা কথা বলবি না। স্যাট গান খুঁজছিলি নাকি আমার মেসেজ অপশনে ঢুকেছিস? না না না, মেসেজ অপশনে যাব কেন? অবশ্যই একবার গিয়েছিলাম, কিন্তু সঙ্গে সঙ্গে আবার বের হয়ে গেছি। তোকে না, তোকে যে আমার কি করতে ইচ্ছে করছে, মানে ওই যে কি জানো, হ্যাঁ, মোবাইল হচ্ছে একটা বউয়ের মতো, আর তুই। তাহলে তো ভাই ভালোই হলো। তোমার এই ফোনটা যদি তোমার বউ হয় তাহলে সে হবে আমার ভাবি, তাহলে তো আমি মেসেজ অপশনে যেতেই পারি। যাই হোক, এখন বলো যে তোমার ফোনে স্যাড সং আছে নাকি? এই গাধা, তুই স্যাড গান দিয়ে কি করবি বলতো? তুই না আজকে ডেটিং করে এলি,
সেখানেই তো যত ঝামেলা হয়েছে। সুমি আজকে আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে, খুব খুব। সেই জন্যই মনটা বেশ খারাপ হয়ে আছে। আমাদের দেশের ছেলেপেলেগুলো না এইখানটাতেই ভুলটা করে। আরে বাবা, তোর মনটা খারাপ হয়েছে, তুই স্যাড গান কেন শুনবি? তুই তো শুনবি আনন্দের গান, তাহলে তোর মনটা ভালো হবে। স্যাড গান শুনলে মনটা আরো খারাপ হয়ে যাবে না? ভাইয়া তুমি একটা জাতা, তোমার না কোনো ডেপথ নেই, তুমি পুরোটা একটা ড্রাই হয়ে আছো। সেজন্য তুমি বুঝবে না যে স্যাড মোমেন্টে স্যাড সং কতটা ভালো লাগে। কি কথা বলছিস না কেন? মন খারাপ লাগছে না? আপু হঠাৎ করে এসব কি হয়ে গেল বলো? আরে বাবা, এসব নিয়ে এখন মনটা খারাপ করে লাভ আছে কোনো? কালকে তো পরীক্ষা না, যা গিয়ে পড়। কি বলো আপু, আজ কোনোভাবে আমার পড়াশোনা মাথায় আসবে না। আপু চিন্তা করতে পারো, এই ফ্ল্যাটটা যদি আমাদের হাত থেকে নিয়ে যায় তাহলে আমরা কোথায় থাকবো? এই বাসায় আমাদের কত স্মৃতি, আমি পারবো না এই বাসা ছাড়তে। আরে ধুর, তুই না সবকিছু নিয়ে বেশি বেশি ভাবিস, কিচ্ছু হবে না। আমাদের সুপারম্যান বাবা আছে না, দেখি সবকিছু ঠিক করে ফেলবি। আপু জানিস, আমার মনে হয় কি এবার বাবা কিছুই করতে পারবে না। বাবার মনোবলটা না একদমই ভেঙে গিয়েছে। এতদিন যে বাবাকে চিনতাম, আজ চিঠি আসার পর একদম ভেঙে গিয়েছে বাবা। আরে না, প্রাথমিক কষ্টটা বাবাকে একটু সয়ে নিতে দে, তারপরে দেখ না কি হয়। আর আমি আছি। তুই কি করবি আপু? আরে দেখ না আমি কি করি। একটা নোটিশে কেউ কোনোদিন কারো বাড়ি নিতে পেরেছে? আপু এর আগেও বলে আপুর নামে দুটো নোটিশ এসেছে, কিন্তু কিন্তু হামিদ চাচা ওটা আমাদের বাসা পর্যন্ত আসতে দেয়নি। আচ্ছা ঠিক আছে, যেটা হয়েছে সেটা হয়েছে। এখন আমাকে একটু ভাবতে দে, দেখি কি করা যায়। আর প্লিজ ইমরানকে আগে কিছু বলিস না। কেন আপু? ওর বাবা তো অনেক বড় মাপের মানুষ, আর ওরা চাইলেই আমাদেরকে অনেক হেল্প করতে পারে। না একদম না, আমাদের প্রবলেমটা আমরাই সলভ করবো। ওকে, এখন নিজের কাছে যা, আমাকে জায়গা থাকতে দে, ভাবতে দে। আপু একা হতে একদম ইচ্ছা করছে না। যখন আমি একা থাকি তখন মাথায় এক একটা চিন্তা চলে আসে। একটু থাকি আপু তোমার সাথে। ওকে, চুপচাপ বসে থাকবি, নো ভাজো ভাজো। তুমি তো আসলে না, আমায় ভালো আসলে। এই কথাগুলোর উপর একটা সুর বসিয়ে দেখবি স্যাড পাবে। মামা তুমি একটু আমাকে শিখিয়ে দাও না কিভাবে কি করবো, আমি তো কখনো এরকম করিনি। আরে যে কোনো একটা সুর বসিয়ে দেয় না, যে নাকি নাকি কান্না কান্না ভাব পানবি, দেখবি যে স্যাড সং হয়ে গেছে। হ্যাঁ কিন্তু একটু কিউ দিয়ে দাও না, আমি তো বুঝতে পারছি না। তুই নিজে একবার চেষ্টা কর অন্তত, না হলে তো আমি আছি। তাই আচ্ছা দেখ, কাজ কর তুই, বরং এখানে রাগ বসিয়ে দে, রাগ। হ্যাঁ কিন্তু এর মধ্যে আবার রাগ বসালে তো আরো মেজাজ খারাপ হবে। সেই রাগ না, গানের রাগ থাকে না, গানের রাগ ওই যে কি বলে, রাগ ভৈরব, রাগ কল্যাণ, রাগ ইমন, সেই রাগ। তাহলে রাগ বেজার বসিয়ে দিই। কি রাগ বেজার? তাহলে আমি দেখছি। হ্যাঁ মামা, কে? হ্যাঁ আসবো? হ্যাঁ আসো। আর ভাই ওই আমি না একটা বিপদে পড়েছি, তো তোমার একটু সাহায্য লাগবে। আগে বলো সাহায্য করতে হবে, তারপরে বলবো। আর তুমি সাহায্য চাচ্ছ, আমি সাহায্য করলে কোনো কথাই বসবো।
না না তুমি তো একটা সময় গান করতে এখনো করি। হ্যাঁ, তাহলে তো আমি জায়গা মতো এসেছি। না না, প্লিজ আমাকে হেল্পটা করতেই হবে। এই যে এখানে কিছু কবিতার লাইন আছে, এটা একটা গান, এখানে একটু সুর বসিয়ে দিতে হবে। ও বাউল টাইপের আছে না, ওই টাইপের কিছু স্যাড সং। সুর